ওকে, তো আমি একটা ওয়েবসাইট আপনার সামনে ওপেন করছি, নাম হচ্ছে w3schools.com। ওকে, এখানে কি আছে? এইচটিএমএল নামে একটা টিউটোরিয়াল আছে, সিএসএস এর জন্য টিউটোরিয়াল আছে। টিউটোরিয়াল বলতে হচ্ছে, ধরেন আমি ডকুমেন্টেশন বলবো, টিউটোরিয়াল বলবো না। তো এখানে হচ্ছে আপনারা ডিটেলসে কোনটা কেন ব্যবহার করব, ডিটেলস আমরা পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা, তো আমরা কোর্সের জন্য, শুধু আমি না, ওয়ার্ল্ডের সবাই এটাকে ফলো করে, কারণ এখানে সবকিছুই মোটামুটি প্রোভাইড করা আছে। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমার টাস্ক হচ্ছে, তো আমরা যদি কোনো কিছু শিখতে চাই, অবশ্যই এখান থেকে একবার হলে এটা ভিজিট করে যাব। ধর আমি ক্লাসে কিছু আপনাদের শিখাইছি, শিখানোর পরে আপনার উচিত হচ্ছে একবার এসে এখানে সবকিছু একবার হলো পড়ে যাওয়া। তো গত ক্লাসে আমি একটা ইন্ট্রোডাকশন দিছিলাম যে ওয়েবসাইট কিভাবে কাজ করে, আর এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট কি। তো আমরা এইচটিএমএল কি বলছিলাম? ওয়েবসাইটের একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটার ফুল ফর্ম হচ্ছে কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল মেইনলি ইউজ করা হয় কি জন্য? ওয়েবসাইটের স্ট্রাকচার বিল্ড করার জন্য। আর হচ্ছে ব্রাউজারকে প্রত্যেকটা এলিমেন্ট বলে দেয় কিভাবে কন্টেন্ট দেখাইতে হবে। ফর এক্সাম্পল, আমরা হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করছিলাম, তাই না? আচ্ছা, আর এখানে অনেক টাইপের এলিমেন্ট হয়। So এই যে এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা এলিমেন্ট। এই এক্সাম্পল গুলো আমরা গত ক্লাসে কি দেখছিলাম, তাই না? আচ্ছা, তো আমরা জিনিসগুলো আবার যেহেতু মাত্র একবার একটা ধারণা দিয়ে আগে গেছিলাম, অনেকের হয়তো জিনিসগুলো আমরা একবার দেখছি, তো ডেইলি করতে করতে আসলে আমরা অভ্যস্ত হয়ে যাবো বিষয়গুলো আসলে কিভাবে কাজ করতেছে। ওকে, তো আমি আপনাদেরকে বলছিলাম যে এইচটিএমএল স্ট্রাকচার অবশ্যই এমন কিছু একটা হওয়া দরকার। তো যেহেতু আমরা সবাইকে নতুন জয়েন করছি, অনেকেই আছে, তো আমি তো ছোট্ট করে খুব দ্রুত একটু স্টার্ট করবো। তো ইন্ডেক্স ডট আমরা ফাইল তৈরি করবো। তো আমরা বলছিলাম যে প্র্যাকটিস করার জন্য একটা ফোল্ডার স্ট্রাকচার মেনটেন করা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ক্লাসে কি কি শিখতেছেন আপনারা, ফোল্ডার ওয়াইজ এইচটিএমএল ফাইল তৈরি করতে পারে। তো আমরা এইচটিএমএল ফাইল কিভাবে তৈরি করব? জাস্ট ওই একটা ফাইলের নাম দিব, ইন্ডেক্স বা হচ্ছে এইচটিএমএল ডট এইচটিএমএল, হ্যালো ডট এইচটিএমএল, যে কোনো নাম দিতে পারি। বাট দিন শেষে ডট এইচটিএমএল জিনিসটা বা এক্সটেনশনটা অ্যাড করতে হবে, নাহলে কিন্তু আমার ফাইলটা তৈরি হবে না। এন্টার দিলে ফাইল তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, ভালো কথা, আমি এখানে একটা কালার থিম ইউজ করতেছি, সেটা হচ্ছে আমাদের লার্ন স্মিথ এর। তো ওনার এক্সটেনশন ইউজ করতেছি জাস্ট হচ্ছে একটা থিমের কালার পাওয়ার জন্য। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল আমি আপনাদের দিই। ফর এক্সাম্পল, আমার যে এইচটিএমএল ফাইলটা আছে, আমি যখন একটা বয়লার টেমপ্লেট জেনারেট করে দেখতে এমন একটা কালার দেখাচ্ছে, তাই না? বা এটা বাদ দেন, আমরা ধরুন এটা কিছু বুঝি না, এখান থেকে আমি ধরুন কোডটা কপি করলাম। ওকে, এগুলো আমরা গত কথা শিখছি যদিও। সেভ দিলাম, দেখেন আমার কার্ড একটু অন্য একটা টাইপের আসতেছে না? আপনার ক্ষেত্রে হয়তো কার্ড ডিফারেন্ট হইতে পারে। এই রিজনটা কি? রিজনটা হচ্ছে আমি একটা থিম ইউজ করছি, যেমন লার্ন উইথ সুমিত। এটা আমাদের, আপনারা যদি দেখেন, ওনার হচ্ছে কতটা ইউটিউব চ্যানেল আছে, বাংলাদেশ অনেক বেশ নাম করা। সো আমি ওনার এক্সটেনশন ইউজ করতেছি। ফর এক্সাম্পল, আমি যদি এখানে ভিনটেজটা মনে ইউজ করতেছি, ভিনটেজ দিলাম, এনিং কালার পাইতেছি। ঠিক আছে, আরো অনেক অপশন আছে। তো আমি যদি কালার থিমে যাই, এই যে দেখছেন কালার চেঞ্জ হচ্ছে। সো আমরা চাইলে বিভিন্ন টাইপের কালার ইউজ করতে পারি। ওকে, তো আপনারা চাইলে এখান থেকে ভিনটেজ, বা আমি ভিনটেজ ইউজ করতেছি, আপনারা চাইলে ইউজ করতে পারেন। কিভাবে ইউজ করবেন? জাস্ট এখানে গিয়ে সেট কালার থিম দিবেন, এটাই অবশ্যই ইনস্টল করবেন। ইনস্টল করে সেট কালার থিমটা আপনার যেটা লাগে আপনি সেটা ইউজ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, ওকে, জাস্ট এটা ইনস্টল করে সেট কালার থিম দিয়ে আপনি যে কোনো একটা থিম চুজ করে এটা ইউজ করতে পারেন। ঠিক আরো অনেক অপশন আপনি চাইলে ওগুলো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ভালো কথা, তো আমরা এই জিনিসগুলো গত ক্লাসে মোটামুটি শর্টকাটে বা মোটামুটি একটা ওয়েতে দেখছিলাম, তাই না? সানি ডট এইচটিএমএল ফাইলগুলো দেখছিলাম, তাই তো নাকি? আচ্ছা, তো এখন কথা হচ্ছে, তো এই জিনিসগুলো আমরা গত ক্লাসে কভার করছি। ওকে, তো জিনিসগুলো চাইলে আমরা আরেকবার করতে পারি কভার। সো ফর এক্সাম্পল, প্রথমে কি থাকে? প্রথমে যখন আমরা একটা ফাইল তৈরি করি, সেখানে ডক টাইপ এইচটিএমএল নামে কিছু একটা থাকে। এটার মানে কি? অনেক সময় আপনাদের ইন্টারভিউ কোশ্চেন আস্ক করতে পারে। ওকে, সো আমরা জানি একটা এইচটিএমএল ফাইলে আমি যদি লিখি যে হ্যালো, দেখে যদি সেভ দিই, ঠিক আছে, আমি যদি একটু ওপেন উইথ লাইভ সার্ভারে দিই, এই যে দেখেন হ্যালো কিন্তু চলে আসছে। এটার মনে হয় জুম আউট, এই যে হ্যালো দেখাচ্ছে। ঠিক আছে, তো আমি যদি হ্যালো লেখে বা হ্যালো ওয়ার্ল্ড যদি লিখে কিছু একটা দিয়ে সেভ দিই, আমার রিয়েল টাইমে সেভ হচ্ছে না, বা রিলোড দিলে তখন সেটা আসতেছে। রিজন হচ্ছে লাইভ রিলোডটা তখনই কাজ করে যখন আমার এখানে হেড ট্যাগ বা বডি ট্যাগ থাকে। ঠিক আছে, বাট আমাদের ক্ষেত্রে কোনো ট্যাগই কিন্তু নাই, আছে? কোনো ট্যাগই কিন্তু আমাদের ক্ষেত্রে এখানে নাই। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আচ্ছা, তো আমরা গত ক্লাসে বলছিলাম যে কোন রকম যদি আমি এখানে কিছু লিখি, সেটা যদি সেভ দিই বা একটা রিলোড দিই,
এইগুলা কিন্তু এখানে দেখা যাচ্ছে, বাট এটা কোনো প্রপার ওয়ে না এইচটিএমএল লেখা। এইচটিএমএল লেখার প্রপার ওয়েটা কি? আচ্ছা, প্রপার ওয়েটা হচ্ছে আমরা শুরুতে একটা ডক টাইপ লিখবো, ঠিক আছে? ডক টাইপ এইচটিএমএলটা লিখবো। এটা লেখার রিজন কি? ব্রাউজারকে বোঝানোর জন্য আমি একটা এইচটিএমএল ভার্সন 5 তৈরি করতেছি। এটা হচ্ছে আমার প্রথম টাস্ক। সেকেন্ড টাস্ক কি? এইচটিএমএল ট্যাগটা ডিফাইন করা। এন্টার দিলেই একটা স্টার্টিং ট্যাগ আর একটা ক্লোজিং ট্যাগ কি চলে আসে, তাই না? আচ্ছা, আমি এন্টার দিলাম। এর ভিতরে আমার দুইটা অপশন থাকবে এর ভিতরে। কি কি? একটা হচ্ছে হেড, আর একটা হচ্ছে কি বডি। সো দুইটা ট্যাগ থাকতেছে। হেডের মধ্যে আমার কি থাকবে? হেডের মধ্যে আমার সব ওয়েবসাইটের ইনফরমেশন ট্যাগ গুলো থাকবে। সো আমরা আপাতত একটা ট্যাগ মাত্র শিখছি হেডের ভিতরে ইউজ করার জন্য। কোনটা ইউজ? সেটা টাইটেল ট্যাগ। সো এই টাইটেল ট্যাগটা আমরা শিখছি পেজ টাইটেল চেঞ্জ করার জন্য। ফর এক্সাম্পল, আমি যদি বলি আহ ওকে, আমরা যদি বলি যে লেটস রান এইচটিএমএল বা এইচটিএমএল v5, সেভ দেই। আচ্ছা, তো এটা এখনো কাজ করছে না, রিলোড দিলে কাজ করবে। এই যে চলে আসছে HTML ভার্সন 5। ওকে, আচ্ছা। আর বডিতে আমরা কি বলছি? আমাদের যত কাজ আছে সবকিছু আমরা বডিতে ইউজ করব। ফর এক্সাম্পল, আমরা হেডিং ট্যাগ শিখছি H1 দিয়ে। আমি লরেম 10 দিলাম, সেভ দিলাম, হেডিং চলে আসছে। এরপর H2 আরেকটা হেডিং শিখছিলাম, লরেম 5 দিলাম, 4টা ওয়ার্ড জেনারেট হয়ে গেল। দেখেন আমার কিন্তু আস্তে আস্তে কন্টেন্ট গুলো অ্যাড হচ্ছে। এই কয়েকটা জিনিস শিখছিলাম। আরেকটা মনে হয় প্যারাগ্রাফ ট্যাগ শিখছিলাম, ওইখানে হয়তো বা লেখাগুলো একটু ছোট দেখায়। এই তো, এই কয়েকটা জিনিস হচ্ছে আমরা গত ক্লাসে দেখছিলাম, তাই না? আচ্ছা, তো একটা স্ট্যান্ডার্ড এইচটিএমএল ফাইলের ফরম্যাট হচ্ছে কি, আগে ডক টাইপ এইচটিএমএল দিয়ে বলতে হবে বিষয়টা কি, কোন ফাইল। না দিলেও কোনো সমস্যা নাই, বাট দিলে ভালো। যেমন এখানে বলেই দিছে, কারণ এগুলো তো আমি বানাই নাই, তাই না? এগুলো আগে থেকে কেউ না কেউ রেডি করে রাখছে, ঠিক আছে? আর কিভাবে কাজ করে সবকিছু ডকুমেন্টেশন আকারে বলা আছে। যেমন ডক টাইপটা বলছে কি, আর ডিক্লারেশন ডিফাইন্স দ্যাট দিস ডকুমেন্ট ইজ এন এইচটিএমএল5 ডকুমেন্ট। তাই এইচটিএমএল কি জন্য ইউজ করা হয়? এটা হচ্ছে রুট এলিমেন্ট অফ এইচটিএমএল পেজ। এটা দিয়ে স্টার্টিং হয়, এটা দিয়ে শেষ হয়। দেখেন আমাদের সবকিছু কিন্তু এইচটিএমএল এর মধ্যে র্যাপ করা। ওকে, এটার বাইরেও কাজ করে, বাট ওটা কি গুড প্র্যাকটিস না। এরপর হেডের মধ্যে কি থাকবে? আমার এইচটিএমএল এর সব মেটা ইনফরমেশন বা ওয়েবসাইটের প্রত্যেকটা ইনফরমেশন আমার হেডের মধ্যে থাকবে। টাইটেলে কি থাকবে? টাইটেলের কাজ হচ্ছে এই যে উপরের যে নামটা আছে, এখানে যেমন লেখা আছে ইন্ট্রোডাকশন টু এইচটিএমএল, এখানে কি লেখা আছে HTML ভার্সন 5 v5। তো ইনফ্রন্ট মানে টাইটেলটা চেঞ্জ করার জন্য আমরা টাইটেল ট্যাগ ইউজ করি, মানে ট্যাবের টাইটেল বেসিক্যালি, আর কিছু না। এরপর কি বলছে? বডি। বডি কি? এই যে পুরো 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 কন্টেন্ট দেখতেছেন, যে প্রত্যেকটা কন্টেন্ট, এই প্রত্যেকটা কন্টেন্ট আমার বডির মধ্যে থাকবে। আমার যত ইচ্ছা আমি ট্যাগ ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই, সবকিছু বাট ওই থাকবে বডির মধ্যে রাখতে হবে। এটা হচ্ছে রুলস। ওকে, আর লাস্টলি হচ্ছে এখানে একটা H1 ট্যাগ ইউজ করছে, একটা পি ট্যাগ ইউজ করেছে এক্সাম্পল হিসেবে। H1 কি? একটা লার্জ হেডিং। আর পি কি? প্যারাগ্রাফ। আচ্ছা, পি মানে প্যারাগ্রাফ বলতে আমরা কি বুঝাচ্ছি? যে আমরা ওয়েবসাইটে ছোট্ট ছোট টেক্সট দেখি নাই? ফর এক্সাম্পল এই যে টেক্সট গুলা, এগুলো সবগুলো হচ্ছে প্যারাগ্রাফ টেক্সট। এই যে টেক্সট গুলো সব প্যারাগ্রাফ টেক্সট। এই যে টেক্সট গুলো সব কি? প্যারাগ্রাফ টেক্সট। বাট এটা কি? এগুলো হচ্ছে হেডিং টেক্সট। হেডিং মানে কি? একটু বোল্ড, একটু বড়, ঠিক আছে? হয়তো এটা থেকে এটা বড় হইতে পারে, কোনো সমস্যা নাই, বাট এগুলো কি? হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ দিয়ে আমরা বুঝি কি, এটা হচ্ছে একটা মূল একটা বিষয় আমরা সাধারণত এক্সপ্লেন করি, তাই না? ইম্পর্টেন্ট একটা টাইটেল দিয়ে বুঝাই যে এটা একটা নতুন সেকশন তৈরি হচ্ছে, এই সেকশনটা আমরা কি নিয়ে কথা বলবো। যেমন এক্সপ্লেন একটা টাইটেল ইউজ করছে। হোয়াট ইজ এন এইচটিএমএল এলিমেন্ট, কোয়েশ্চেনটা হেডিং এর মধ্যে ইউজ করছে, বাকিগুলা প্যারাগ্রাফের মধ্যে ব্যবহার করতেছে। ম্যাক্সিমাম কিন্তু এটাই দেখি আমরা ওয়েবসাইটে বা কোয়েশ্চেন আনসারের ক্ষেত্রে, তাই না? এই যে ওয়েব ব্রাউজার একটা নতুন সেকশন তৈরি হচ্ছে বা শুরু হচ্ছে, এরপর ওইটা হেডিং ট্যাগ দিয়ে শুরু করছে, প্যারাগ্রাফ দিয়ে আমরা ছোট ছোট কন্টেন্ট গুলো অ্যাড করলাম। ওকে, এই আর কি বিষয়গুলো। সো এই পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে? যদিও জিনিসগুলো আমরা গত ক্লাসে কভার করতেছিলাম, তাও আমি একটু জাস্ট রিক্যাপ দিলাম। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে চ্যাটের মধ্যে বলতে পারেন, আমি আপনাকে আনমিউট করার অপশন দিব। আচ্ছা, খুবই সিম্পল জিনিস। ওকে, তো আমরা এখন জিনিসগুলোকে একটু নেক্সট লেভেলে নেওয়ার ট্রাই করি। আচ্ছা, প্রথম হচ্ছে আমি আপনাদেরকে বলছিলাম যে জিনিসগুলো আমরা আসলে এখান থেকে শিখতে পারি। ফর এক্সাম্পল, এখানে প্রথমে কি আছে? এইচটিএমএল হেডিংস বলে কিছু একটা আছে। হেডিংসে বলা আছে H1 থেকে H6, মানে H1 থেকে H6 হেডিং গুলা ট্যাগ গুলো থাকে। তো একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, আমরা H1 ট্যাগটা
ওয়েবসাইটে একবারের বেশি ব্যবহার করব। এখন বলতে পারি ভাই কেন করব না? আচ্ছা, এই H1 ট্যাগটা মেইনলি বোঝায় হচ্ছে একদম ওয়েবসাইটের মেইন হেডিং। সো এসইওর ক্ষেত্রে হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা জিনিসগুলো ফলো করি। ঠিক আছে, যখন গুগল ক্রল করে বা গুগলে যখন আপনার ওয়েবসাইটটা দেখা যায়, ঠিক আছে, বা আপনার গুগল কিভাবে বুঝে আপনার ওয়েবসাইটটা এসইওর জন্য ভালো। এসইও বলতে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে ব্রাউজারে সার্চ করলে যেমন বেস্ট কোর্স ইন বাংলাদেশ, যদি আপনি বেস্ট ফ্রিল্যান্সিং কোর্স ইন বাংলাদেশ, আমাদের অনেকগুলো কোর্স টপে আছে। এগুলো কেন? কারণ হচ্ছে আপনাকে কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়। সো কোড করলে খালি হবে না, কিছু জিনিস আমাদের মেনটেন করতে হবে। ঠিক আছে, তো আমরা H1 ট্যাগটা অবশ্যই একবারের বেশি একটা ওয়েব পেজে ব্যবহার করব না। পুরো ফুল ওয়েবসাইট, একটা ওয়েব পেজে ধরেন index.html বা hello.html এই ফাইলে H1টা আমি একবার ব্যবহার করব। ওকে, আচ্ছা গেল। সেকেন্ড হচ্ছে H2, H3, H4, H5, H6, এইগুলো আপনার যত খুশি আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, বাট আমরা মাথায় রাখবো H1 যেটা আমরা একবার ইউজ করি, বা সাধারণত আমরা H2, H3 এগুলো ইউজ করি সেকেন্ডারি হেডিং হিসাবে। ঠিক আছে, এগুলো আমরা সামনে অনেক ভালো মতো বুঝবো। ধরে নিই এখন এগুলো বেশি ইউজ করাই সেকেন্ডারি হেডিং হিসাবে। তারপর বাকি কন্টেন্ট গুলো আমরা প্যারাগ্রাফের মধ্যে রাখি। ফর এক্সাম্পল এটা দেখেন HTML হেডিং, এটা একটু বড় করার জন্য আমি HTML এটাকে আমি হয়তো H2 ট্যাগে ইউজ করলাম, মানে H1 ট্যাগ আমি এটাকে H1 ট্যাগ দিলাম, এটাকে আমি H2 ট্যাগ দিলাম, আর বাকিগুলো আমি প্যারাগ্রাফ ট্যাগে ফেলাই দিলাম। ওকে, তো জিনিসগুলোকে ভাগ করা যায়, তো জিনিসগুলো আসলে আমরা করতে করতে অভ্যস্ত হবো। আপাতত খালি একটু মাথায় নেই আর কি জিনিসগুলো কিভাবে কাজ করে। সামনে যখন ওয়েবসাইট করবো তখন আসলে এগুলো এমনি হাতে হাতে চলে আসবে আমাদের। সেকেন্ড বিষয় কি, প্যারাগ্রাফ আমরা শিখছি। প্যারাগ্রাফ কি, পি দিয়ে ডিফাইন করা হয়, দ্যাটস ইট। ওকে, আচ্ছা। আর প্যারাগ্রাফের একটা রুলস আছে যে আপনি প্যারাগ্রাফ যদি এভাবে লেখেন কখনো, ঠিক আছে, ধর আমি প্যারাগ্রাফ এভাবে লিখলাম, লিখে কপি কি হয় নাই, Ctrl+C কপি। আচ্ছা, ধরেন প্যারাগ্রাফ আমি এখানে এভাবে স্পেস, উইয়ার্ড স্পেস দিয়ে করলাম, ঠিক আছে, করে আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর দেখেন এটা কিন্তু ঘুরে ফিরে এক লাইনেই চলে আসছে। তার মানে আপনি যদি প্যারাগ্রাফে এরকম 100 স্পেস দিয়েও কাজ করেন, কোনো লাভ নেই। আচ্ছা, আমার ক্ষেত্রে এটা হচ্ছে প্রিটিয়ার এনাবেল। প্রিটিয়ার মানে হচ্ছে একটা কোড ফরম্যাটার, যাতে হচ্ছে আমার কোড যদি অগোছালো ভাবে লিখি সেটাকে সে গোছাই দেয় কোনো মতো। এটা আমি শিখাবো আপনাদেরকে পরে, সমস্যা নেই। তারপরে তো আপনি নর্মালি স্পেস বা যাই দেন না কেন, ঠিক আছে, হয়তো এখানে স্পেস গুলো দেখেন সেভ দেই, কোনো কিন্তু কাজ করবে না, এগুলো এক লাইনে কিন্তু আমার আসতেছে। এটাকে আমরা সলভ করতে পারি যদি কেউ চায় আর কি। আচ্ছা, তো বলছে কি প্যারাগ্রাফে আমি নর্মাল স্পেস দেই বা লাইন ব্রেকও দেই, কোনো লাভ নাই, ঘুরে ফিরে সে এক লাইনেই আসবে। এটা আপনারা যতই ট্রাই করে দেখেন ঘুরে ফিরে কি এক লাইনে আসবে, সেটা এখানে বলতেছিল। ওকে, সো আমরা চাইলে এই জিনিসটাকে ব্রেক করতে পারি। তো এরকম অনেকগুলো ব্লক কোড ট্যাগ আছে, ঠিক আছে, বা ফরম্যাটিং ট্যাগ বলি আমরা। ঠিক আছে, যে ফরম্যাটিং ট্যাগ, এই ফরম্যাটিং ট্যাগ গুলো আমরা এখন আস্তে আস্তে দেখবো। তো সবকিছুই রিসোর্স এখানে দেওয়া আছে, এগুলো আসলে মুখস্থ কিছু নাই, করতে করতে অভ্যস্ত হয়ে যাবো, বাট কিছু জিনিস আমাদের আসলে মনে রাখতে হয় বুঝার ছাড়তে। ওকে, তো আমরা এখন কি শিখবো, HTML ফরম্যাটিং। এখন বলতে পারেন ভাই হাম করে এগুলো বাদ দিয়ে এখানে আসছেন কেন? হ্যাঁ, আমরা অলরেডি হোম, ইন্ট্রোডাকশন, এডিটর কিভাবে কাজ করে, বেসিক কিভাবে কাজ করে সব পড়ে আসছি। এলিমেন্টস, এগুলো প্রত্যেকটাকে এলিমেন্ট বলে। হেডিং, প্যারাগ্রাফ, এগুলো অলরেডি দেখে আছি। অ্যাট্রিবিউটটা দেখি নাই, স্টাইলসটা দেখি নাই, এগুলো আমরা পরে দেখবো। ওকে, আচ্ছা, ফরম্যাটিং দিয়ে আমরা শুরু করি। তো ফরম্যাটিং বলতে কি বুঝাইছি, এই যে একটু আগে বললাম। আচ্ছা, তো এখানে ফরম্যাটিং এর কিছু এক্সাম্পল। তো আমরা H1 দিয়ে শুরু করি, একটা লিখে দিই যে লেটস। আচ্ছা, এখানে লিখে দিই HTML, আমি কপি করে বসাই দিলাম যে আমি শিখতেছি HTML ফরম্যাটিং এলিমেন্টস। তো আমার এখানে বড় করে চলে আসছে HTML ফরম্যাটিং এলিমেন্ট। আমি একটু জুম করে নিই যাতে আপনারা দেখতে সুবিধা হয়। ওকে, জুম করার পরে প্রথমে কি আসছে আমার এখানে, বি। বি মানে হচ্ছে কি, বোল্ড টেক্সট। তো আমি যদি কোনো একটা আহ লেখাকে বড় করতে চাই বা বোল্ড করতে চাই, আমি চাইলে কি করতে পারি, এই পুরোটাকে নিয়ে কপি করলাম, আমি চাইছি লেখাটা বড় হবে, তো আমি বি দিয়ে এন্টার দিলাম, তাহলে বোল্ড ট্যাগ তৈরি হয়ে গেল। ভিএস করে সুবিধা হচ্ছে কি, আমি খালি ট্যাগের নামটা দিয়ে এন্টার দিলেই সে এতটাই চালাক, সেটা নিয়ে নিবে অটোমেটিক, কিছু করতে হবে না। তারপর ভিতরে আমি সেভ দেই, কন্টেন্টটা পেস্ট করে দিয়ে সেভ দেই, এই দেখেন এই কন্টেন্টস আ লট অফ স্পেসেস, এটা বোল্ড হয়ে গেছে। এটা দেখেন একটু দেখতে ডিফারেন্ট লাগতেছে না? এটাই হচ্ছে বোল্ড। আমরা বোল্ড কখন করি, বোল্ড করি তখনই যখন হচ্ছে আমাদের জিনিসটাকে আলাদা হয়ে বুঝাইতে হয়। ওকে, হ্যাঁ, আপনারা চাইলে সাবলাইম টেক্সট, এরকম অনেক ধরনের টেক্সট এডিটর আছে, ওগুলো ইউজ করতে পারেন, বাট এই কোর্সে যেমন প্রিফার করতেছে VS কোড। ওকে, আচ্ছা গেল। এরপর কি আছে, স্ট্রং ট্যাগ। আচ্ছা, তো এইগুলার দেখেন বোল্ড টেক্সট আর স্ট্রং টেক্সট,
আহামরি ডিফারেন্স নাই, বাট এইচটিএমএল ভার্সন 5 কিছু চেঞ্জ আসছে। ওইখানে ধরেন নতুন কিছু ট্যাগ ইন্ট্রোডিউস হয়েছে আর কি। তো যেমন এখানে দেখেন ইগনোরস ইট, এটাও কিন্তু বোল্ড হয়ে গেছে। এটা আমরা স্ট্রং দিয়ে করছি, বাট উপরটা বি দিয়ে করছি। বি কে আমরা বোল্ড বুঝে, স্ট্রং তো ইম্পর্টেন্ট বুঝাই, বাট দেখতে কিন্তু তেমন ডিফারেন্স কিন্তু নাই। বাট গুড প্র্যাকটিস হিসেবে অনেকে প্রিফার করা হচ্ছে কি, যে আমাদের ভার্সন 5 লেটেস্ট গুলো ইউজ করা উচিত, যেমন স্ট্রংটা ইউজ করতে পারি। বাট দুইটাই কিন্তু সেম কাজ করবে, বোল্ডে ইউজ করতে পারেন, তেমন কোনো ক্ষতি আসলে হবে না। ওকে, আচ্ছা। তো তার মানে যদি কোনো একটা ইম্পর্টেন্ট টেক্সটকে আমার হাইলাইট করতে হয়, আমি চাইলে এই স্ট্রং বা বি ট্যাগটা ইউজ করতে পারি। ওকে, দুইটাই মোটামুটি দেখতে সিমিলার, কি বলতে পারে, জাস্ট এটাকে আমরা বোল্ড টেক্সট বলি, এটাকে আমরা ইম্পর্টেন্ট বলি। ওকে, নেক্সট ডে কি আসতেছে, আমি আরেকটা প্যারাগ্রাফ তৈরি করি। প্যারাগ্রাফে আমরা চাইলে, যদি এখন আমি ধরেন আমার কাছে কন্টেন্ট নাই, আমি চাইবো কিছু লিখতে, তাই না? এখন আমি লেখা কোথায় কপি করবো, এই জন্য বিএস করে একটা শর্টকাট ইন্ট্রোডিউস করছে, যে ডামি কন্টেন্ট জেনারেটর বলে এটাকে। আমি লরেন দিয়ে যদি আমি 20 দিই, তাহলে 20টা ওয়ার্ডের একটা সেন্টেন্স তৈরি হবে, দেখছেন? ওকে, আমি যদি এখানে যাই, সেন্টেন্সটা এখানে দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি এই সেন্টেন্সের কিছু একটা লেটার কিছু একটা করতে। যেমন আমরা আই নামে একটা ট্যাগ আছে, এন্টার এখানে বসাই দিলাম। এটা মানে কি? ইটালিক। ইটালিক বলতে হচ্ছে, দেখেন একটু বাঁকাই গেছে না লেখাটা, এই যে একটু বাঁকাই গেছে না, এই আর কি। ঠিক আছে, এটা হচ্ছে ইটালিক। তারপর হচ্ছে কি এমফেসাইজড, এটাও মোটামুটি সিমিলার। আমি যদি কপি করে লাস্টে ইএম এর মধ্যে পাঠাই দিই, সেভ দিয়ে দিই, এই দেখেন এটাও কিন্তু বাঁকাই গেছে। তো ঘুরে ফিরে জিনিস দেখতে সিমিলার, বাট এগুলোর ডিফারেন্ট একটা অপশন আছে। আমি আইও ইউজ করতে পারি, এমফেসাইজড ট্যাগটা ইউজ করতে পারি, ইএমটাও ইউজ করতে পারি, যেটা এখন অলরেডি বলা আছে, ইটালিক আর এমফেসাইজড। ওকে, এটা আরেকটা অপশন। আচ্ছা, তো দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে বোল্ড স্ট্রং, ঘুরে ফিরে একই কাজ করে, বোল্ড বা ইম্পর্টেন্ট বুঝায়, এমফেসাইজ ইটালিক বা হচ্ছে একটু বাঁকা করে দিচ্ছে। আচ্ছা, আরেকটা দেখি লরেন 30, এখানে কি করব, ধরেন মার্ক করব। আচ্ছা, মার্কটা একটা আমরা চাইলে এখানে ইউজ করতে পারি, এখানে ইউজ করতে পারি। আমি এই প্রথম সেন্টেন্সটা মার্ক করলাম, কপি করলাম, মার্কটাকে এন্টার, আচ্ছা মার্কটা এখন এখানে নাই, আমি এও লিখলাম, এও না লিখে মার্ক লিখে এও দিলাম, দিয়ে কন্টেন্ট ভিতরে পেস্ট করে সেভ দিলাম। এখন যদি দেখি, এই দেখেন এই লেখাটা কি হাইলাইট হয়ে গেছে না? এটাই হচ্ছে কি মার্ক করা আর কি, বা হাইলাইট করা। So, আমরা এটার জন্য মার্ক ট্যাগ ইউজ করতে পারি, যে কোনো একটা আহ কি বলে এটাকে, ফরম্যাটিং এলিমেন্টস এর মধ্যে আমরা এটা ফরম্যাটিং একটা ট্যাগ। তো এর মধ্যে বা এলিমেন্ট এর মধ্যে আমরা কিছু বসে এটাকে মার্ক হয়ে যাচ্ছে, বাট ডিফারেন্ট কালার হয়ে যাচ্ছে, যাতে আলাদাভাবে হাইলাইট হয়। ওকে, আচ্ছা। এরপর ধরেন হচ্ছে স্মল, আর স্মল একটা ট্যাগ আছে, তো এটা আমরা ইউজ করলে কি হচ্ছে, এটা যদি ব্যবহার করি, তাহলে দেখেন দেখেন লেখাটা ছোট হয়ে গেছে, খেয়াল করছেন? একদম ছোট হয়ে গেছে, এই দেখেন এরকম ছোট হয়ে গেছে, বাকিটা নর্মাল সাইজ। আমরা যদি চাই সেটাও করা পসিবল। ওকে, এরপর হচ্ছে কি ডেল। ডেল মানে ডিলিটেড টেক্সট, ঠিক আছে? তো আমার কাছে আমরা যদি দেখি, ডেল দিয়ে বুঝাই, এটা ডেল বা আইএনএস ইউজ করতে পারি আমরা, যদি এটা অন্য কিছু বলতে হচ্ছে, এই দেখেন আন্ডারলাইন বুঝায়, আমরা আইএনএস দিয়ে আমরা আন্ডারলাইনও করতে পারি, অথবা আমরা সেম জিনিসটা ইউ দিয়েও করতে পারি। আচ্ছা, আমি এটা অন্যভাবে দেখাই, সেই এখানে আমি চাইলে এটা ইউ দিয়ে করতে পারি। ফর এক্সাম্পল, আমি ধরেন এখানে লেখাটা আন্ডারলাইন প্লাস বোল্ড দুইটাই করবো, তো ইউ এর ভিতরে লেখাটা পেস্ট করে দিলাম। একটা আগে পরে হলে সমস্যা নেই, কাজ করবে। ইগনোর সিটটা বোল্ড হয়ে গেছে, আন্ডারলাইনও হয়ে গেছে। তো এটা দিয়ে আসলে ইনসার্টেড টেক্সট বোঝায়, বা মানে ফুল ফর্ম, মানে বেসিক্যালি আপনি আন্ডারলাইন করতেছেন এই যে লাস্টে আইএনএস। ওকে, ডেল দিয়ে কি হচ্ছে, ডিলিটেড টেক্সট বোঝায়, মানে এটাকে আমি কেটে দিলাম, আমরা প্রাইস কেটে দেখাই। ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল এখানে, সুন্দর একটা এক্সাম্পল ধরেন আপনি দেখাচ্ছেন হচ্ছে ইস্যু টাকা হচ্ছে আহ কি করলেন, ডেলের মধ্যে কি করলেন, রাখলেন ধরেন 30 টাকা লিখলেন। আচ্ছা, 30 দিয়ে, আচ্ছা আমরা একসাথে করতে পারি, টাকা 30 কেটে আমরা এখানে হয়তো বা 20 দিলাম, সেভ দিলাম, দেখতে বিষয়টা এমন দেখাচ্ছে আর কি, দেখতে একটু উইয়ার্ড, তাও আমি সেভ দিয়ে এখানে এভাবে দেখাবো। ওকে, বা পুরোটাকে আমরা কাটতে পারি আসলে সেম টাইম, ডিপেন্ড করে আমরা কিভাবে ইউজ করতেছি বিষয়টাকে। এই যে, ঠিক আছে, এমন আর কি বিষয়টা। আচ্ছা, সো আমরা ডিলিটেড টেক্সট ইউজ করতে পারি। লাস্টে হচ্ছে সাবস্ক্রিপ্ট আর হচ্ছে সুপারস্ক্রিপ্ট। তো সাবস্ক্রিপ্টের একটা এক্সাম্পল আমি দিই। ফর এক্সাম্পল, আমরা যদি ইউজ করি, কারণ এই স্টুডেন্ট ব্যবহার করলাম,
আচ্ছা এইচ টু আমরা এইচ টু ও লিখতে পারি, কারণ হচ্ছে এইচ টু, এটাকে আমরা সাব দিতে পারি, sub শেষ করে দিই, টু ও, বড় হাতের ও, সেভ দিই, তাহলে দেখেন, দেখছেন এইচ টু ও পানির মলিকুলার ফর্ম। তো আমি টুটা নিচে দিয়েছি বেসিক্যালি। এইরকম যদি নিচে উপর দিতে চাই কোনো কিছু বিষয়, এটা যেমন সাবস্ক্রিপ্ট বা সুপার স্ক্রিপ্ট ইউজ করতে পারে। সাব হচ্ছে নিচে ইউজ করবে, আর সুপার মানে উপর ইউজ করবে। ফর এক্সাম্পল ধরেন ডেট ইউজ করবে, ঠিক আছে, ধরেন 12 জানুয়ারি, তো 12 jan যদি আমি এভাবে ইউজ করি 2024, দেখতে এমন দেখাচ্ছে, দেন আমি যদি 12 th উপরে দেখাবে, তখন সেই ক্ষেত্রে আমি এটাকে সুপার স্ক্রিপ্ট ইউজ করতে পারি, সাব, এই দেখেন ঠিকই হবে। খুবই সিম্পল বিষয়, সবসময় যে মনে রাখবে এমন না, জাস্ট একবার ভুলে গেলে এখান থেকে দেখে নিবেন, আচ্ছা জিনিসটা এইভাবে করা যায়। বাট করা যে যায় এটা একটা আইডিয়া আমরা নিয়ে নিলাম। ওকে, সো ফরম্যাটিং এলিমেন্টস গুলো কি আমরা সবাই বুঝতে পারছি কিভাবে কাজ করতেছে? কারো কোনো কনফিউশন আছে? যদি থাকে অবশ্যই বলবেন, না বললে কিন্তু আমি কোনোভাবে বুঝতে পারবো না যে আপনারা বুঝতেছেন কি বুঝতেছেন না। আর যদি বুঝতেছেন সেটা অবশ্যই জানাবে যে ভাই বুঝতেছি, হ্যাঁ, কোনো ইস্যুস হচ্ছে না। ওকে, আচ্ছা, তো আমরা সবাই আশা করি এই যে ছোটখাটো কয়েকটা ট্যাগ আমরা দেখলাম, যে মার্ক, স্মল, ডেল, ইনসার্টেড, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, জিনিসগুলো কিন্তু এখানে অলরেডি আছে, মানে মুখস্থ আসলে কিছু নাই, সবকিছু আসলে ওপেন সোর্স। ওকে, তো এখানে তার এক্সাম্পল দিয়ে দেখাইছে কোনটা কিভাবে কাজ করতেছে আর কি। আচ্ছা, তো এটা গেল হচ্ছে কি এইচটিএমএল টেক্সট ফরম্যাটিং। বা ফরম্যাটিং বলতে কি, আমি একটা লেখাকে সাজাচ্ছি, বোল্ড করতে পারি, আন্ডারলাইন করতে পারি, ইটালিক করতে পারি, কাটাছেড়া করতে পারি, অনেক কিছুই করতে পারি, তাই না? তো জিনিসগুলোকে আমরা ফরম্যাটিং বলি, ওগুলা এইচটিএমএল দিয়ে কিভাবে করতে হয় সেটা আমরা শিখে ফেললাম। আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, ওইখানে কিন্তু একটা টেমপ্লেট দেওয়া থাকবে, ওইটাকে কনভার্ট করতে হবে বেসিক্যালি। ওকে, আচ্ছা, এইচটিএমএল দিয়ে, আচ্ছা গেল। এরপর আমরা শিখি হচ্ছে কোটেশন। এই কোটেশনে কি আছে ভাই? আচ্ছা, কোটেশন ও বিষয়গুলো অনেকটা সিমিলার। তো যেমন হচ্ছে এখানে একটা এক্সাম্পল হচ্ছে হিয়ার ইজ আ ব্লক কোড। ওকে, আচ্ছা, তো আমরা একটু ছোট্ট করে সামারি দিই, ঠিক আছে, যেহেতু আমরা অনেকে মিস করে গেছে। তো ছোট্ট সামারি দিই, আমরা এইচটিএমএল ফরম্যাটিং আজকে শিখতেছি। তো ফরম্যাটিং এর মধ্যে প্রথমে কি আছে? প্রথম হচ্ছে বোল্ড। বোল্ড বি ট্যাগ ইউজ করছি, বি বলতে হচ্ছে বোল্ড ট্যাগ বোঝায়। ওটা ব্যাকে যদি যাই, এই যে, ঠিক আছে, বোল্ড টেক্সট মানে লেখা মোটা করে দেওয়া। সেম ভাবে স্ট্রং টাও কিন্তু সিমিলার, স্ট্রং ইউজ করলে এরকম বোল্ড হয়ে যায়, সেম দেখছেন, দেখতে ডিফারেন্ট, এমন ডিফারেন্স নাই। আর আমরা ইউ ইউজ করছি, ইউ মানে হচ্ছে আন্ডারলাইন, আন্ডারলাইন চলে আসছে। সেম ভাবে কিন্তু আইএনএস বা ইনসার্টেড ইউজ করলেও কি আন্ডারলাইন হয়ে যায়, এই যে আন্ডারলাইন হয়ে গেছে। এরপর মাঝখানে আবার ইউজ করছি কি, আহ আই, আই মানে হচ্ছে ইটালিক, এই যে আই ইটালিক হয়ে গেছে, ঠিক আছে। আবার আরেকবার ইউজ করছি ইএম, ইএম মানে হচ্ছে ইমফেসাইজ, এটাও কি ইটালিক, এই যে বাঁকা হয়ে যাবে লেখাটা, সেম আর কি। এরপর হচ্ছে মার্ক ইউজ করছি, মার্ক মানে হাইলাইট করা, এই যে হাইলাইট করে দিচ্ছে ইয়েলো কালার দিয়ে। এরপর ইউজ করছি স্মল, স্মল কি করে লেখা ছোট করে দিচ্ছে, নর্মাল সাইজ থেকে ছোট করে দিচ্ছে। ইউজ করছি ডেল, এই যে ডেল হচ্ছে একটা এক্সাম্পল, লেখাটা কেটে দিচ্ছে, এই যে ডেল। ওকে, আচ্ছা, এরপর ইউজ করছি সাবস্ক্রিপ্ট, মানে লেখাটা নিচে পাঠাই দিচ্ছে, এইচ টু ও, টুটাকে আমরা সাবের মধ্যে পাঠাইছি, নিচে পাঠাই দিচ্ছে। সুপার স্ক্রিপ্ট, টিএইচ টা উপরে পাঠিয়ে দিচ্ছি, দেখছেন, সুপার স্ক্রিপ্ট বলে এটাকে। তো এগুলো হচ্ছে ফরম্যাটিং এলিমেন্ট, যেগুলো হচ্ছে আমরা এখান থেকে শিখে নিচ্ছি, বা ডকুমেন্টেশনে যা যা বলছে ওগুলো আমরা একবার করে রিভিউ করে চলে গেলাম। ওকে, তো খুবই সিম্পল একটা বিষয়, আশা করি সবাই বুঝতে পারছি। সো আমরা নেক্সট যাই হচ্ছে কোটেশনস। তো কোটেশন কি জিনিস, এটা অবশ্য অনেকটা সিমিলার, দেখি এখানে কি ট্যাগ আছে। যেমন এখানে হচ্ছে ওরা একটা ব্লক কোট ইউজ করছে, ঠিক আছে। তারপর ধরেন হচ্ছে এখানে একটা এক্সাম্পল আমি যদি দিই, এই যে, তো দেখেন, আমি এটা লেখাটা কপি করে ফেলি, তেমন কঠিন আসলে কিছু না। তো এটা হচ্ছে আমাদের, আমি রিনেম করে ফেলি, ঠিক আছে। এটা আমরা শিখছি ফরম্যাটিং ডট এইচটিএমএল। নেক্সট আমরা শিখবো হচ্ছে কোটেশনস ডট এইচটিএমএল। আচ্ছা, এটা আমি এইচটিএমএল বা আমি বলবো বোর্ডের ভিতরে সবকিছু পাঠিয়ে দিই। এখানে একটা টাইটেল দিয়ে ফেলি, এটা হচ্ছে কোটেশন, সেভ। আচ্ছা, এটাকে আমি একটা নতুন সার্ভার ওপেন করে নিই।
এই আচ্ছা, তা আপনারা একটু খেয়াল করে দেখেন, কোটেশনের প্রথম যে আমরা ট্যাগটা ইউজ করছি, পি ট্যাগ তো আমরা জানি, প্যারাগ্রাফ ট্যাগ। বাট ব্লক কোট নামে একটা ট্যাগ আছে, এর কাজ কি? এর কাজ কিছুই না। নর্মালি যদি পি ট্যাগ ব্যবহার করি সেটা নর্মালি এভাবে দেখাচ্ছে, বাট ব্লক কোডটা একটু আলাদাভাবে আমাকে এখানে স্পেস তৈরি করে দিচ্ছে। রিজনটা কি? কোটেশন মানেই হচ্ছে এটা একটা আলাদা টেক্সট, হাইলাইটেড টেক্সট, যেটা আমি আলাদা করে পড়তে পারি, বা এখান থেকে রেফারেন্স নাম সেটা আমরা এই ধরেন আমি টেস্টিমোনিয়ালের ক্ষেত্রে ইউজ করতে পারি, বা কোন একটা স্পেশাল কারো প্যারাগ্রাফ ইউজ তার ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, কেউ কিছু একটা মহান কোন একটা লেখা বলছে, বা ওয়ার্ড বলছে, বা একটা সেন্টেন্স বলছে, বা মোটিভেশনাল কোড বলছে, ওটা আমি এভাবে ব্লক কোডের মধ্যে ইউজ করতে পারি। মানে অনেকভাবেই ইউজ করা যায় কোটেশন ট্যাগটাকে, মানে ব্লক কোড ট্যাগটাকে, সরি। সো এখানে আমরা এটাকে ইউজ করছি। এরপর এখানে একটা অ্যাট্রিবিউট আছে, তো এটা আমি একটু পরে আসতেছি অ্যাট্রিবিউট কি জিনিস। বাট জাস্ট আমি মাউস নেই, এখানে একটা দেখি, এখানে নর্মালি আসার কথা। লাইভ সার্ভার অবশ্যই ইউজ করতে হবে, লাইভ সার্ভার ছাড়া আপনার কাজ করবে না। লাইভ সার্ভার আমি লাস্ট ক্লাসে দেখাই দিচ্ছিলাম, লিভার না, লাইভ সার্ভার। ওকে, লাইভ সার্ভার এক্সটেনশন কি কি ইউজ করা লাগবে লাস্ট ক্লাসে আমি বলে দিচ্ছি অলরেডি। ঠিক আছে, লাস্ট ক্লাসে দেখাই দিচ্ছি কি কি ইনস্টল করা লাগবে। সো লাইভ সার্ভার ইনস্টল করে নিবেন, না হলে কিন্তু এরকম রিয়েল টাইম আপডেট পাবেন না। আচ্ছা, আচ্ছা, কোটেশন আমি আসি, আবার ব্যাক যাই। তো এটা আমি অফ করে দিলাম। অফ করে আমি অ্যাট্রিবিউটে পরে আসি। আচ্ছা, সাইট বলতে হচ্ছে আমি এটা কোথেকে নিয়েছি এটা বোঝানোর জন্য আমি সাইট একটা অ্যাট্রিবিউট ইউজ করছি। ঠিক আছে, মানে সাইটেশন, বা আমি এই ট্যাগটা কোথেকে নেওয়া হয়েছে এটা একটা সাইটেশন, আমি এখানে আলাদা অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট কি আমি একটু পরে ক্লিয়ার করতেছি। ওকে, তো আমি আপাতত এখানে সরাই দিলাম, কোনো ডিফারেন্স এখানে মেক করবে না আপাতত। ওকে, আচ্ছা, এই সেম কাজটা আমরা চাইলে অনেকটা সিমিলার আমরা যদি চাই, যে কিউ দিয়েও কিন্তু কোড ডিফাইন করতে পারি। ফর এক্সাম্পল, তার একটা দিয়ে দিচ্ছে, আমি কিউ দিয়ে ইউজ করতে চাই। ফর এক্সাম্পল, কিউ দিয়ে আমি ধরেন চলো অরে 10 দিলাম, তখন কি হচ্ছে দেখেন, তখন এখানে ইনভার্টেড কমা তৈরি হয়ে গেছে। খেয়াল করছেন এই যে ইনভার্টেড কমা, যেটাকে আমি দেই নাই কিন্তু এটা ডিফল্ট ভাবে তৈরি হয়েছে, কেন? ওই যে কিউ ট্যাগ ইউজ করার কারণে। এটাও একটা কি কোটেশন টাইপ বলতে পারেন, শর্ট কোটেশন। ওকে, কিউ ফর শর্ট কোটেশন। তো এগুলো আসলে মুখস্থ কিছু নাই, মানে তেমন একটা লাগবে বলতেছি যে এমনটা না, লাগতেও পারে, ইনকেস লাগতেও পারে। তো একবার হলো কি দেখে রাখা। এবিবিআর মানে অ্যাব্রিভিয়েশনস। অ্যাব্রিভিয়েশনস বলতে কি বুঝাইছে আবার, এটা আবার কি জিনিস? ফর এক্সাম্পল, এইচটিএমএল এর ফুল ফর্ম কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সিএসএস ফুল ফর্ম ক্যাসকেডিং স্টাইল শিট। এই যে জিনিসগুলো, এইচএফ ফুল ফর্ম কি? অ্যাজ সুন অ্যাজ পসিবল। এটিএম এর তো আমি ভুলে গেছি, আমার মনে নাই। তো যাই হোক, তো এই জিনিসগুলো কি ফুল ফর্ম গুলো আমি হয়তো বা এখানে লিখতে পারি। ফর এক্সাম্পল, হু এর ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এখানে অ্যাট্রিবিউট অ্যাড করে, সেটা এক্সাম্পল আমি দিই, কপি করলাম। ওকে, কপি করে সেভ দিলাম। সেভ দিয়ে আমি এখানে ছোট্ট একটা জিনিস অ্যাড করা হয়েছে, আমি এখন বলি না, একটু পরে আমি এটা এক্সপ্লেন করতেছি। সেভ দিলাম। এখানে দেখেন কোনো ডিফারেন্স কিন্তু আসলে বোঝা যাচ্ছে না, বা এখানে মাউস নিলেও কিন্তু কিছু আহামরি হইতেছে না, হইতেছে। আচ্ছা, তো আমি আরেকটা ধরুন প্যারাগ্রাফ লিখলাম। ফর এক্সাম্পল, যে এইচটিএমএল ওকে ইজ আ মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এখন এই এইচটিএমএল ফুল ফর্ম কে অনেকে জানে না, হু এর ফুল ফর্ম কে অনেকে জানে না। তো তাদেরকে জানানোর জন্য আমরা কি করতে পারি? তখনই আমি এই এবিবিআর বা অ্যাব্রিভিয়েশন ট্যাগটা ইউজ করতে পারি। এর মধ্যে একটা স্পেশাল বিষয় আছে, মানে যেটাকে আমরা অ্যাট্রিবিউট বলি। এখন ভাই, অ্যাট্রিবিউট আবার কি জিনিস? অ্যাট্রিবিউট মানে হচ্ছে একটা ট্যাগের ভিতরে কিছু একটা ইউজ করাকে আমরা অ্যাট্রিবিউট বলি। সেটা হইতে পারে স্টাইল, সেটা হইতে পারে কালার, মানে যে কোনো কিছু হইতে পারে। তো আপাতত একটা শিখেন, নাম হচ্ছে টাইটেল নামে কিছু একটা। কি? টাইটেল নামে কিছু একটা। টাইটেলটা কি? এটা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি? যেটা আমরা যে কোনো ট্যাগের ভিতরে ইউজ করি। ধরেন পি এর মধ্যে কিছু একটা ইউজ করলাম, ফর এক্সাম্পল স্টাইল, একটা অ্যাট্রিবিউট। সামনে আসতেছি কিভাবে কাজ করে। তো মানে আমি কোনো একটা ট্যাগের ভিতরে বা এলিমেন্টের ভিতরে স্পেশাল কিছু একটা বসাচ্ছি নাম দিয়ে, ইকুয়ালস টু দিয়ে এইভাবে একটা সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন বসাচ্ছি, এটাই আমাকে অ্যাট্রিবিউট বলে। সো এবিবিআর এর ক্ষেত্রে একটা অ্যাট্রিবিউট আছে, নাম হচ্ছে টাইটেল। সো এখানে আমি ফুল ফর্মটা বসাবো, যে হিরো হু এর ফুল ফর্মটা কি? আমি বলবো হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটা আমি কপি করলাম, পেস্ট দিলাম, সেভ দিলাম। এখন দেখি ডিফারেন্সটা কি দাঁড়ায়। এখন দেখেন এখানে একটা মার্ক হয়ে গেছে না, এখন মাউস নেই, এই দেখেন চলে আসছে, কি আসছে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ঠিক আছে, সো এটা অলরেডি কি চলে আসছে। সেম ভাবে আমি বললাম যে এইচটিএমএল, দেখেন কোনো ফুল ফর্মের অপশন আছে নাই কিন্তু, মাউস দিয়ে কিছুই হচ্ছে না।
সো আমি এটা কিভাবে সেম ভাবে কাজটা করাবো, আমিও এটাকে সেম ভাবে এবিবিআর ট্যাগের মধ্যে দিতে পারি। বললাম ভাই এটা এইচটিএমএল, এটার ফুল ফর্মটা কি, এটা একটা টাইটেল অ্যাট্রিবিউট বললাম হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ওকে। সি, এখন দেখেন এখানে ডট ডট চলে আসছে, মাউস দিলে এই পুরো ফুল ফর্মটা দেখা যাচ্ছে, দেখছেন? সেটা হচ্ছে এবিবিআর বা অ্যাব্রিভিয়েশন ট্যাগ বা এলিমেন্ট, যেটাকে আমি ইউজ করতেছি এখন। ওকে, আচ্ছা। সো এই এলিমেন্টটা আমরা মোটামুটি কি জাস্ট ইউজ করছি এই কারণে যাতে ফুল ফর্মটা আমরা দেখতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাড্রেস, একটা হচ্ছে এইচটিএমএল অ্যাড্রেস, একটা হচ্ছে এলিমেন্ট ট্যাগ, যেটাকে আমরা ইউজ করতে পারি কি জন্য, এই ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো ডিফাইন করার জন্য। তো এটার জন্য আসলে নর্মালি আমি যদি অ্যাড্রেস দেখি, অ্যাড্রেসটা একটি এন্টার দিই, এর মধ্যে এখন আপনি চাইলে আপনার অ্যাড্রেস দেখতে পারেন। ফর এক্সাম্পল হচ্ছে ধরেন আমি আমার বাসার অ্যাড্রেস দিই, কি হইতে পারে বাসার অ্যাড্রেস, যাই হোক আমি দিলাম হচ্ছে 12/13, ঠিক আছে। ধরেন পরের লাইনে ধানমন্ডি দিলাম। এখন একটা এক্সাম্পল আমরা দেখাই ধানমন্ডি, এখানে কিন্তু দেখে সেভ দিয়ে কি দেখা যায়, ধানমন্ডি 8-এ, ঠিক আছে, ধরেন ঢাকা 1206, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে অ্যাড্রেসটা দেখছেন কিভাবে আসছে, একটু বাঁকানো তেরানো আসছে না? বাট এইচটিএমএল অনেক মানে কি বলবো, মোটামুটি চালাক, মানে ব্রাউজার বেসিক্যালি চালাক। যখন আমরা এভাবে ট্যাগ ইউজ করি, এই কাজ কিন্তু সেম ভাবে এভাবে করা যেত না। দেখেন সেম কাজটা আমি চাইলে এভাবে করতে পারি না, দেখেন সেম কাজটা আমি কিন্তু এভাবে করতে পারি। কপি করলাম, পেস্ট, বাট এখানে অ্যাড্রেস হিসেবে পি ট্যাগ ইউজ করলাম, ঠিক আছে, কোনো সমস্যা তো নাই। পি ট্যাগ ইউজ করে কি করলাম, এখানে আমি আইএনএস বা হচ্ছে আই ট্যাগটা ইউজ করলাম, ওকে। এর মধ্যে আমি হচ্ছে এটা পাঠাই দিলাম, সেভ দিলাম। কোনো ডিফারেন্স কি আছে? তেমন কিন্তু আমার ডিফারেন্স কিন্তু মানে ভিজুয়ালি দেখা যাচ্ছে না, বাট ডিফারেন্স আছে, সেটা হচ্ছে ব্রাউজার এটাকে ঠিকই পড়বে অ্যাড্রেস, বাট আর এটাকে পড়বে একটা প্যারাগ্রাফ টেক্সট হিসাবে। এটা হচ্ছে ডিফারেন্স, মানে ব্রাউজার এটাকে রেফার করবে ডিফারেন্ট হিসাবে, তোর ক্ষেত্রে আর কি। আমরা ডিজাইন হয়তো বা চেঞ্জ করতে পারি বা দেখতে হয়তো সিমিলার হইতে পারে, বাট ব্রাউজার আইডেন্টিফাই করবে ডিফারেন্ট কেস, মানে সিনারিওতে এটাকে অ্যাড্রেস হিসেবে কাউন্ট করবে, এটাকে হচ্ছে নর্মাল প্যারাগ্রাফ টেক্সট হিসেবে কাউন্ট করবে, ওকে। সো এই জন্য কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে ওই ট্যাগ গুলো আসলে জানা ইম্পর্টেন্ট, আমরা চাইলে ওই ট্যাগ গুলোকে এইভাবে ইউজ করতে পারি, মানে কাজে লাগাইতে পারি আর কি। এখন যদি আপনি চান যে না ভাই আমি এখানে আমি চাচ্ছি 12/13 পর একটা স্পেস হবে, মানে নতুন লাইন তৈরি হবে, এরপর ধানমন্ডি 8-এর এরপর ঢাকা 1209 আসবে বা 1306 আসবে, এমন যদি করতে চান তখন বিআর নামের ট্যাগ আছে, মানে এটাকে ব্রেক ট্যাগ বলে, বিআর। আমি এন্টার যদি দিই, সেভ দিই, এখানে একটা ব্রেক তৈরি হয়ে গেছে, দেখছেন? আমি যেখানে একটা ব্রেক চাই, এন্টার দিলাম, সেভ দিলাম, এখানে কি আর একটা ব্রেক তৈরি হয়ে গেছে। তো বিআর এর কাজ হচ্ছে ব্রেক তৈরি করা, নতুন লাইন তৈরি করা। এটা কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি, এখানে কোনো ব্রেক আছে, বা আমরা এই যে আমি একটু আগে বলছিলাম না, যে আমি যদি কখনো হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে ব্রেক ইউজ করতে, নর্মালি হয়তো কাজ করবে না, তাই না? তো এটার জন্য আমরা কি করলাম, যে বিআর ট্যাগ ইউজ করতে পারি, তখন একটা ব্রেক তৈরি হবে, এই দেখেন ব্রেক তৈরি হয়ে গেছে অলরেডি। তো প্যারাগ্রাফে যদি বা প্যারাগ্রাফ বা হেডিং ট্যাগ বা যে কোনো ট্যাগ হোক না কেন, আমি একটা ব্রেক দরকার বা একটা নতুন লাইন দরকার, আমি যখন বিআর ট্যাগটা ইউজ করতে পারি। এটা কি সিঙ্গেল ক্লোজিং ট্যাগ, মানে এটার কোনো স্টার্টিং ট্যাগ নাই, সে নিজেই সেলফ ক্লোজিং ট্যাগ, নিজে নিজে ক্লোজ হচ্ছে, দেখছেন নিজে নিজে ক্লোজ হচ্ছে, এটা কোনো স্টার্টিং বা এন্ডিং ট্যাগ নেই, এটা নিজেই একটা ট্যাগ, সেলফ ক্লোজিং ট্যাগ, ওকে। এই দেখেন একটা স্পেস তৈরি হয়ে গেছে অ্যাকচুয়াল পরে, পাইছি। আমি তো আরেকটা বিয়ার আরেকটা স্পেস তৈরি হবে, আরেকটা বিয়ার ইউজ করে আরেকটা স্পেস তৈরি হবে, যতগুলো ততগুলা নতুন লাইন তৈরি করবে সে, এটাকে আমরা ব্রেক ট্যাগ বলি আর কি, ওকে। আচ্ছা, লাইন ব্রেক ইউজ করতেছি বেসিক্যালি। সবাই কি বুঝতে পারছি যে অ্যাড্রেস বিআর, এবিবিআর, ব্লক কোড বা কোটেশন, মানে শর্ট কোটেশন, সবাই ক্লিয়ার? আচ্ছা, তো জিনিসগুলো আমরা কি রিভিউ করতেছি, এটা বিভিন্ন কাজে লাগতে পারে, কখন কোন কাজে লেগে যায় আমরা বলতে কিন্তু পারি না, সো বাট জিনিসগুলো মাথায় নিতে হবে, একবার আমরা পড়ে যাচ্ছি। আচ্ছা, সো আরেকবার আমরা ছোট্ট রিপিট করে কি শিখলাম, এই আচ্ছা আরো কিছু বাকি আছে, যেমন সাইটেশন যেটা বুঝাইলাম অলরেডি, আরেকটা হচ্ছে কি বাই ডাইরেকশনাল ওভাররাইড। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে লেফট টু রাইট যদি বুঝাই দিই ইন কেস, এটা আমাদের এখন বিষয় না, সমস্যা নাই। এছাড়া আমাদের ইম্পর্টেন্ট তেমন কিছু নাই, মোটামুটি এগুলো চলবে। আচ্ছা, আচ্ছা, তো আমরা দেখি আমরা কি কি শিখছি এই ফাইলের মধ্যে। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা প্যারাগ্রাফ ট্যাগটা আমরা জানি,
বিআর বিআর মানে কি লাইন ব্রেক, নতুন লাইন তৈরি করলাম, তিনটা ইউজ করছে, তিনটা লাইন তৈরি করছে নতুন নতুন। এই যে, যেটা হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ বা ব্রেক ট্যাগ। এরপর ব্লক কোড, ব্লক কোডটা কি করে, আলাদা করে একটা স্পেস তৈরি করে আমার লেখাটা দেখায়। ব্লক কোডের ট্যাগের কাজ যাতে ডিফাইন করে দেয় নতুন একটা আলাদা একটা টেক্সট বা একটা কোড। আর একটা হচ্ছে শর্ট কোটেশন, মানে ছোট ছোট কোটেশন আমি কোড করতে চাই, আমি কিউ ট্যাগ ইউজ করতে পারি, তখন আমার কষ্ট করে এভাবে ইনভার্টেড কমা ইউজ করতে হবে না, অটোমেটিক সেটা বসে যাবে। বা ব্রাউজার ডিটেক্ট করে নেবে সে একটা, এটা একটা কোটেশন। ওকে, তো এই জন্য আমরা টেস্টিমোনিয়াল বা হচ্ছে ম্যাক্সিমাম টাইম টেস্টিমোনিয়াল রিভিউ গুলা এই ব্লক কোড বা কিউ ট্যাগের মধ্যে ইউজ করি। ঠিক আছে, এরপর এবিবিআর, কোন একটা শর্ট ফর্মের লেখা যদি আমি দিতে চাই, ইন কেস মাউস নিলে দেখাবে, সেটা আমি অ্যাব্রিভিয়েশন ট্যাগ ইউজ করতে পারি। এটা একটা অ্যাট্রিবিউট আছে, নাম হচ্ছে টাইটেল, টাইটেলের মধ্যে যে ফুল ফর্মটা বসাবো ওইটা এখানে দেখাবে। ওকে, এরপর হচ্ছে অ্যাড্রেস। সো অ্যাড্রেস আমরা দেখলাম যে সেম কাজে দুই ভাবে করা যায়, প্যারাগ্রাফ ট্যাগ দিয়েও করা যায়, তাই না? বাট আমরা হচ্ছে অ্যাড্রেস দিয়ে করলাম, কি জন্য, ওই যে গুড প্র্যাকটিস বলে কিছু একটা আছে, তাই না? সো গুড প্র্যাকটিসটা কি, যে ব্রাউজার যাতে বুঝে এটা অ্যাড্রেস, এটা হয়তো ইমেল অ্যাড্রেস, সেটা হয়তো যে কোনো টাইপের অ্যাড্রেস। ওকে, সো আমি তাই হচ্ছে অ্যাড্রেস ট্যাগের মধ্যে রাখলাম, এই জন্য আমরা জাস্ট জেনে রাখলাম যে অ্যাড্রেস ট্যাগ আমি কিছু একটা এক্সিস্ট করে। এইখানেও বিআর ইউজ করছি, যেটা হচ্ছে নতুন একটা ব্রেক লাইন দেওয়ার জন্য। ওকে, দ্যাটস ইট। আচ্ছা, তো আশা করি সবাই বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা স্ক্রিনে দাগাদাগি করবো না। ওকে, তো ক্লিন করে দেই। আচ্ছা, যদি আর এখন পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকে আস্ক করতে পারেন বা চ্যাটে বলতে পারেন, আমি আপনাদের আনমিউট করার চান্স দিয়ে দিব, আপনারা কোয়েশ্চেন করতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন নাই? আমি কিন্তু আলাদা ফাইল করছি, খেয়াল করবেন কিন্তু। মার্ক না করে এই যে, সো ক্লাস 2 এর মধ্যে দুইটা ফাইল করছে আলাদা আলাদা। ওকে, আচ্ছা, তো সবাইকে ধন্যবাদ রেসপন্স করার জন্য। আচ্ছা, আরেকজন নো অন সব লেগে বলতেছে। যাই হোক, সো আমরা নেক্সটে দেখি। তো নেক্সট আমার কি আছে, কোটেশন গেল, লেটস চেক। আচ্ছা, স্টাইল অ্যাট্রিবিউট গুলো একটু দেখে, এটা মজার বিষয়, চলো। তো এই যে আমি কষ্ট করে এখানে এত কিছু লিখলাম, আমি চাচ্ছি এটা কালার করতে, হইতেই পারে আমার মনে চাইতেই পারে কালার দেওয়ার। আমি এটা একটা ব্রেক দিই। ওকে, আমি চাচ্ছি এখানে একটা কালার ব্যবহার করতে ব্লক কোডে, এটা কি পসিবল? হ্যাঁ, পসিবল। আমি বললাম না, একটা ট্যাগ আছে, অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউট কি, যে প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে একটা এক্সট্রা অপশন বসানোর জন্য এটা আমরা অ্যাট্রিবিউট। ফর এক্সাম্পল এই ট্যাগে দেখেন, আমি যদি ব্যবহার করি স্টাইল একটা অ্যাট্রিবিউট, এটা দিবে কালারটাকে শিখি, কালার দিয়ে কোলন দিয়ে কালারের নাম, অ্যালাইস ব্লু, আমি ক্লোজ করে দিই। অ্যালাইস ব্লু, অ্যান্টিক ব্লু, কত কালার আছে, স্যার। যে ব্রাউন, ব্রাউন দিলাম, সেভ দিলাম, কালার ব্রাউন হয়ে গেছে। আমি যদি বলি রেড, রেড হয়ে গেছে। যদি বলি গ্রিন, গ্রিন হয়ে গেছে। যদি বলি ব্লু, ব্লু হয়ে গেছে। ওকে, সো আমরা স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে কালার চেঞ্জ করতে পারি। এটা আমি সব জায়গায় ব্যবহার করতে পারি। কোথায় ব্যবহার করছি, এই যে স্টার্টিং যে এলিমেন্টটা আছে বা ট্যাগটা আছে এটার ঠিক ভিতরে। ওকে, ফর এক্সাম্পল এই কোটেশনে ইউজ করলাম, এই যে ব্লু হয়ে গেল, বললাম ভাই তুমি ব্লু না, তুমি গ্রিন হয়ে যাও। ঠিক আছে, এরপর এটাতে আছে এই আর কি। ঠিক আছে, তো একটা স্টাইল অ্যাট্রিবিউট বেসিক্যালি। না, আমরা সিএসএস এইচটিএমএল এর ভিতরে করব না, এটা গুড প্র্যাকটিস না, বাট আমরা দেখবো যে ঠিক কিভাবে কাজ করে, এটা আমরা পরে বুঝবো, সমস্যা নেই। আমরা আপাতত এইচটিএমএল এলিমেন্ট গুলো কভার করে নিই। আচ্ছা, তো এই গেলে হচ্ছে কি, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, যেটা দিয়ে হচ্ছে কি এলিমেন্টের ভিতর আমি স্টাইল অ্যাড করতে পারি। ওকে, তো প্রত্যেকটা এলিমেন্টে মোটামুটি নিজস্ব একটা স্পেশাল অ্যাট্রিবিউট থাকে। ঠিক আছে, যেমন কিউ ট্যাগ বা পি ট্যাগে সবার ক্ষেত্রে স্টাইলটা ব্যবহার করা যায়, সব জায়গায় সব ট্যাগে ব্যবহার করা যায়। বাট যেমন অ্যাব্রিভিয়েশন টাইটেল ব্যবহার করছি, এটা আমার অন্য ট্যাগে দরকার নেই, প্রয়োজন নেই। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, তো আমরা আরেকটা নিয়ে লিখি, সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ নামে কিছু একটা, অ্যাঙ্কর ট্যাগ। ঠিক আছে, বা এটা আমরা লিঙ্ক করতে পারি বেসিক্যালি। আচ্ছা, তো অ্যাঙ্করটা কিভাবে কাজ করতাম, লার্ন মোর লিখলাম। আচ্ছা, এটাকে লার্ন মোডটা আমি এখানে না দিয়ে একটা প্যারাগ্রাফে নিচে দিই। ফর এক্সাম্পল এখানে বসাইলাম, এই যে লার্ন মোড, এখানে বিআর ট্যাগ ব্যবহার করে দিই। বিআর মানে হচ্ছে একটা স্পেস তৈরি হবে, এই যে। আচ্ছা, এটা কাজটা আমি কনফিউজ না করি আপনাদেরকে, আমি একটা পেজে করি, ঠিক আছে। আহ
এটাকে আমরা কিসে পাঠাইতে পারি, কমেন্টস কালার লিঙ্কস, আচ্ছা এইচটিএমএল লিঙ্কসে পাঠাইতে পারি। তো এখানে দেখেন, এখানে অপশন আছে যে এইচটিএমএল লিঙ্কস, ঠিক আছে। সো এইটা আমরা এখন ইউজ করতে পারি। আচ্ছা, এটাকে আমরা হাইপার লিঙ্কস বলবো বেসিক্যালি। সো আমি এখানে একটা নাম দিলাম, নিউ ফাইল লিঙ্কস ডট এইচটিএমএল। ওকে, তো এখানে আমি একটা জিনিস রিমুভ করে দিই, যেগুলো দরকার নাই। আচ্ছা, তো এটা আমি লিঙ্কস ডট এইচটিএমএল লিঙ্কস ব্যবহার শিখতেছি। ওকে, আচ্ছা, তো লিঙ্কের কাজকে আমি একটা H2 লিখলাম, যে লরেম। এটা লরেম দরকার না, আমি ভালো কথাই লিখি। এটা হচ্ছে আবার এইচটিএমএল লিঙ্কস, ঠিক আছে। এখানে প্যারাগ্রাফ বসাই দিই, প্যারাগ্রাফের কাজ কি, যে এইচটিএমএল এর হাইপার লিঙ্কস। আচ্ছা, আমরা যে কোনো চাইলে কোনো কিছু লিঙ্ক অ্যাড করতে পারি, ঠিক আছে। এটা আমি যখন কন্টেন্ট হিসেবে অ্যাড করে দিলাম, বা এটাকে আমি কোটেশন হিসেবে অ্যাড করতে পারি। আচ্ছা, নতুন এটা বোর্ড ওপেন করি, এটা ক্লোজ করে দিই। আচ্ছা, এটা এইচটিএমএল হাইপার লিঙ্কস, তাই না? তো এটা আমি প্যারাগ্রাফ দিয়েও লিখতে পারি, কিউ দিয়েও লিখতে পারি, বাট এটা ডিফারেন্স আছে, ডিফারেন্সটা আমি এখন পরে বলবো, ঠিক আছে। আচ্ছা, সেভ দিলাম, এখানে পি দিই, সেভ। আচ্ছা, তো এখানে আমি প্যারাগ্রাফ, তারপরে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করবো, এটা কি বলি আমরা, অ্যাঙ্কর ট্যাগ বলি, ঠিক আছে। আর এখানে কি বলে আমরা একটু দেখে আসি, এখানে এটা রিমুভ করে দেওয়া। ওকে, সো এটাকে আমরা হাইপার লিঙ্কস বলতেছি বেসিক্যালি। ওকে, আচ্ছা, তো এই হাইপার লিঙ্কটা কিভাবে কাজ করে চলেন দেখি। এটা একটা স্পেশাল অ্যাট্রিবিউট আছে, নাম কি, এইচরেফ, মানে হাইপার রেফারেন্স। ওকে, হাইপার রেফারেন্স একটা অ্যাট্রিবিউট আছে, বললাম না প্রত্যেকটা এলিমেন্ট একটা স্পেশাল অ্যাট্রিবিউট থাকে। তো এটার ক্ষেত্রেও কি মোটামুটি সিমিলার একটা অ্যাট্রিবিউট আছে। এখানে ইকুয়ালস স্পেস বা খালি কিছু একটা করে আছে। তো এখানে আমরা কি ব্যবহার করতে পারি, আমি এখানে লিখলাম যে লার্ন মোর, ঠিক আছে। লার্ন মোড দিলাম, এখানে একটা লেখা তৈরি হলো। আমি বললাম এই লার্ন মোডটা আমি কই নিয়ে যাবেন, ধরেন এসকিউএল যে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে পাঠাই দিয়ে যাচ্ছে। আমি লিঙ্কটা কপি করে পেস্ট করে দিলাম, সেভ। ওকে, তো এখন যদি আমি চাই, তো এখানে যদি ক্লিক করে এখন, ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে, ক্লিক করলাম, দেখেন আমাকে ওই এসকিউএল টিউটোরিয়ালের মধ্যে পাঠাই দিচ্ছে। ব্যাকে যাই, আবার কিন্তু আগে যাই, আমি আবার ক্লিক করে আবার চলে আসছি। আমি রিলোড দিই, ওকে, সেভ দিই, এটা। সো আমি যদি চাচ্ছি যে এখন যদি ক্লিক করে কি হচ্ছে, এটা আমাকে অন্য একটা ট্যাগে পাঠিয়ে দিচ্ছে, বা অন্য একটা নতুন মানে নিউ ট্যাব হয় নাই, বাট সেম ট্যাবে আমাকে রিলোড করা আছে। আমি চাচ্ছি না, আমাকে সেটা অন্য একটা ট্যাবে পাঠিয়ে দেয়, সেটা কি পসিবল? হ্যাঁ, পসিবল। টার্গেট একটা আলাদা অ্যাট্রিবিউট আছে, যদি টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক ইউজ করি, তাহলে আমি যদি ক্লিক করি, দেখেন নতুন ট্যাবে আমাকে প্রত্যেকবার পাঠাবে। আমি আবার ক্লিক করি, নতুন ট্যাবে পাঠাচ্ছে, আবার ক্লিক করি, নতুন ট্যাবে পাঠাচ্ছে। ওকে, সেম ভাবে আমি যদি চাই যে না, নতুন ট্যাবে না, সেম ট্যাবে থাকে, তাহলে আমি ব্ল্যাঙ্ক ইউজ করতে পারি। ডিফারেন্সটা কি, ডিফারেন্স হচ্ছে আমি যদি এখানে আবার ক্লিক করি, দেখেন সেই ঘুরে ফিরে ওই ট্যাবের মধ্যেই কি ওপেন হচ্ছে, নতুন করে নতুন ট্যাব, হ্যাঁ একবার ওপেন করতেছে, বারবার একই ট্যাবে রিলোড হচ্ছে। আর আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিলে কি হচ্ছে, প্রত্যেকবার নতুন ট্যাব ওপেন করতেছে। এটা হচ্ছে ডিফারেন্স। ওকে, সবাইকে বুঝতে পারছি যে অ্যাঙ্করটি কিভাবে কাজ করতেছে। এখানে আমি যে কোনো লিঙ্ক বসাতে পারি, যে লিঙ্ক বসে সেই লিঙ্কে নিয়ে যাবো, ফর এক্সাম্পল google.com, https google.com। ওকে, সেভ দিলাম। এখন দেখেন, ক্লিক করে বললাম যে বললাম ভিজিট গুগল, এখানে ভিজিট গুগলে ক্লিক করি, এই যে আমার google.com-এ নিয়ে যাচ্ছে। রাইট, সো আমার কি জিনিসটা পারফেক্টলি কাজ করতেছে। সো আমি এখানে যে লিঙ্ক বসাবো ওই লিঙ্ক আমাকে নিয়ে যাবে। অবশ্যই টার্গেট অ্যাট্রিবিউটটা সেট করে দিব, যে কোথায় নিবে, নতুন ট্যাবে নিবে নাকি নতুন ট্যাবে বাট সেম ট্যাবে বারবার রিলোড হবে, কোনটা। এটা আমরা খালি ওদের এক্সপ্লেন করে দিতে বলি, নাহলে কিন্তু এই ট্যাবের মধ্যেই রিলোড নিয়ে নিবে, ঠিক আছে। এটা কি হচ্ছে, প্রত্যেকবার ওই একই ট্যাবে রিলোড নিবে। আর এটা দেখেন প্রত্যেকবার নতুন ট্যাব ওপেন করবে, দেখছেন, যে প্রত্যেকবার নতুন ট্যাব ওপেন করতেছে। এটা হচ্ছে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক আর ব্ল্যাঙ্কের মধ্যে ডিফারেন্স। সবাই ক্লিয়ার যে আমাদের হাইপার লিঙ্কস গুলো কিভাবে কাজ করতেছে? বাই ডিফল্ট সেলফি থাকে,
আমার দরকার নাই, মোটামুটি আমরা জিনিসগুলো দেখতেছি। আচ্ছা, আমরা এখন ইমেজটা বুঝি না। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের ক্লিয়ার করতে হবে, ভালো কথা। সো ধরেন আমি চাচ্ছি আমার একটা ইমেল অ্যাড্রেস আছে, ঠিক আছে, কোডটাই। সো এখানে ধরেন আমার ইমেলটা কি, ধরেন হচ্ছে আইমান এক্সটেক একটা ইমেল আছে আমার, ঠিক আছে। এই ইমেলে কি যাচ্ছি, যাতে কেউ ক্লিক করলে কি হয়, ইমেল চলে যায়, যাতে ডিরেক্ট মেইল বক্স আমাকে নিয়ে যায়। এগুলা কিন্তু ওয়েবসাইট থেকে করা পসিবল। ফর এক্সাম্পল কি হবে, আমি যদি ব্যবহার করি যাতে আমাকে ডিরেক্ট মেইলে নিয়ে যায়, তাহলে মেইল টু ইউজ করতে পারি। মেইল টু ইউজ করে এই পুরো ইমেলটা বললাম আমাকে যাতে এই ইমেলে পাঠাই দেয়, সেভ দিলাম। এখন যদি ক্লিক করি, এই দেখেন আমার একটা মেইল বক্স ওপেন হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো এটা আমি একটা এক্সাম্পল দেখাম, একটা মেইল বক্স ওপেন হয়েছে, ওকে। আমার মেইল বক্স ওপেন হয়ে গেছে, এটা আপনারা ট্রায়াল দিবেন, ওকে। সো আমি এখানে যেটা দিব ওই মেলটা এখানে ওপেন হয়ে যাবে। সেম কেস ফোনের জন্য, আমি একটা ফোন নাম্বার দিলাম, ফর এক্সাম্পল +8801 818, ধরেন কিছু একটা নাম্বার দিলাম। এই নাম্বারটা যদি আমি কল করতে যাতে ক্লিক করে কেউ কল করতে পারে, আমি একটা বিআর ট্যাগ ব্যবহার করি জিনিসটা ক্লিন করার জন্য। আচ্ছা, এখানে একটা বিআর ট্যাগ ব্যবহার করি গ্যাপ দেওয়ার জন্য। এই ফোন নাম্বারে ক্লিক করতে কল চলে যায়, এটা কিভাবে পসিবল? এই ক্ষেত্রে আমরা টেল ব্যবহার করবো। কি, টেল নাম্বার 0181, ওই ফোন নাম্বারটা বসাই দিই। তাহলে কি নেক্সট টাইম এখন যদি ক্লিক করে, তাহলে ডিরেক্ট কল চলে যাবে। ফোন, আপনি ফোন দিয়ে ট্রাই করে দেখবেন, ডিরেক্ট কল চলে যাবে। ওকে, ফোন নাম্বারে ডায়াল এটা উঠে যাবে নাম্বারটা। সেগুলো হচ্ছে কি, অ্যাক্সেসিবিলিটি ইউজ করা একটা অপশন তৈরি করে দেয়, মানে ক্লিকেবল, ক্লিক করলে মেল চলে যাচ্ছে, ডিরেক্ট মেল বক্স যাচ্ছে, একটা গুগল ওপেন হয়ে যাচ্ছে, আবার ক্লিক করে ডিরেক্ট ফোন কলে কল চলে যাচ্ছে। এটা সুবিধার না? সেটা ওয়েবসাইটে কিন্তু অপশনগুলো এই হাইপার লিঙ্ক আমরা বেসিক্যালি অ্যাড করে থাকি, হাইপার লিঙ্ক। ওকে, দেখি আমাদের আর কি কি আছে ইম্পর্টেন্ট আমরা কভার করতে পারি এখান থেকে, যেটা আমার জানা দরকার মোটামুটি। আমরা আছে এগুলো তো আমরা পরে দেখবো। মেইল টু জিনিসগুলো আমরা দেখে বলছি, টেল দেখছি, টার্গেট দেখছি, এইচ শেপ দেখছি, এগুলো আমরা দেখে ফেলছি। আচ্ছা, আমরা ইমেজটা দেখি নাই, একটু পরে দেখবো, সমস্যা নেই। বাট এটার ইউজ কেসটা বুঝতে পারছি। স্পেস কেন দিবেন? স্পেস দরকার নাই তো, আপনি যে ফোন নাম্বার সেটা ডিরেক্টলি ভাবে দিয়ে দিবেন, ওকে। যে কান্ট্রি কোডের নাম্বার, ওই কান্ট্রি কোড শো দিয়ে দেবেন। রিজন হচ্ছে কি, অনেক সময় বিভিন্ন ডিফারেন্ট কান্ট্রি থেকে কল করতে পারে। তাহলে আমি শুধু নাম্বার দেই, তাহলে ওই নাম্বারটা খালি ওই ওর ডায়াল লিস্টে উঠবে, তো তার লাভ নাই। এখন যদি কান্ট্রি কোড সে না জানে, বাইরে কান্ট্রি কল করে, তাহলে আমাকে রিচ করতে পারবে না, কারণ সে তো জানে না আমি কোন কান্ট্রি কোডে আছি, তাই না? তো কান্ট্রি কোড সহ অবশ্যই এখানে, এটা এখানে কি ইম্পর্টেন্ট না কিন্তু। এখানে যদি দেখি যে হ্যালো লিখি, তাও কিন্তু কোনো সমস্যা নাই। রিজন হচ্ছে লিঙ্ক তো এটা এখানে যাবে, তাই না? লিঙ্ক তো কি কলে নিয়ে যাবে। সো অবশ্যই এটা ইম্পর্টেন্ট, এখানে নাম্বারটা অবশ্যই ইম্পর্টেন্ট। যেহেতু আমাকে বুঝাইতে হবে যে এখানে আমি যদি লিখি যে কল নাও, আমরা ইউজ করতে পারি না যে কল নাওতে ক্লিক করলে কল চলে যাবে, সেই কল নাওতে ক্লিক করে এই ফোন নাম্বারে কল যাবে, ওকে। বা সেন্ড মি অ্যান ইমেল, ইমেল সেভ দিলাম, এখানে ক্লিক করলে আমাকে ইমেল করবে। দেখেন একটা ইমেল বক্স ওপেন হয়ে গেছে। আচ্ছা, আমি দেখাই আপনাকে, এই দেখেন, পাইছি আমার ইমেল, একটা ইমেল বক্স ওপেন হয়ে গেছে। এটা কেমনে আসছে? রিজন হচ্ছে এখানে ইমেলটা দেওয়া আছে এই জন্য, ওকে। আচ্ছা, সবাই কি বুঝতে পারছি? যখন আমি ওয়েবসাইটটা হোস্ট করব বা লিঙ্ক যখন লাইভ হবে, তখন আপনারা খুব ইজিলি মোবাইল দিয়ে জিনিসগুলো দেখতে পারবেন, ঠিক আছে। মোবাইল দিয়ে ট্রাই করবেন, এখনো করা যাবে, বাট আইপি অ্যাড্রেস দিয়ে আমি এখন এটা আমি স্কিপ করলাম, আপ করতে পারবো। আচ্ছা, কারণ আমি চাচ্ছি না আমার আইপিটা এখন ডিসক্লোজ করতে। যাই হোক, তো এইগুলো হচ্ছে কি আমাদের একটা, আমরা আইডিয়া নিয়ে গেলাম হাইপার লিঙ্ক কিভাবে কাজ করে। জিনিসগুলো খুব মজার, খুবই ইম্পর্টেন্ট, তো আমাদের এগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, রিসেট দিলে যদি ছোট হয়ে যাবে, কারণ আমি অনেক জুম করে রাখছি বিষয়গুলোকে। এখন শুধু এটা না, আমরা চাইলে অন্য পেজে দিতে পারি। ফর এক্সাম্পল আমি আরেকটা বিআর দিই, বিআর না দিলে ব্রেক দেখেন, আমি বিআর যদি না দিই, দেখেন অ্যাঙ্কর ট্যাগ তৈরি করে পাশাপাশি বসে যায় যে গো টু কোটেশন পেজ। আচ্ছা, কি হয়ে গেল, কোটেশন পেজ, ওকে। সেই, এখন আমি যদি গো টু কোটেশন আলাদা হবে, তাই না? তো এখানে বিআর দিলে এটা নিত্য নতুন চলে আসবে, নাহলে পাশাপাশি বসে যায়, এই জন্য আমি বিআরটা ইউজ করতেছি। তো এখানে ক্লিক করলে যাচ্ছে, আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি এটা এই কোটেশন পেজে নিয়ে যাবে, ঠিক আছে। এটা কি পসিবল? হ্যাঁ, পসিবল। আমি বলি যে পেজের নামটা বলতে হবে, পেজের নাম কি, কোটেশনটা এইচটিএমএল বসাই দিলাম, সেভ। এখন দেখেন যদি ক্লিক করি, এই দেখেন কি বসাইছি,
হাইপার রেফারেন্সে কোটেশনটা এইচটিএমএল ক্লিক করলে ওই পেজে নিয়ে গেছে আমাকে। জোস না বিষয়টা? এখন আমি যদি বলি না, আমাকে আমাকে কোটেশন থেকে কই নিয়ে যাবে, অপশন তৈরি করি, অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করি, এখানে বিআর দিই, অ্যাঙ্করটাকে হ্যাশট্যাগ না, আমি বললাম এটাকে আমাকে লিঙ্কস ট্যাগে, লিঙ্কস এইচটিএমএল নিয়ে যাবে, গো টু লিঙ্ক পেজ। ওকে, এখন আমি ক্লিক করি, আমাকে এখন হাইপার লিঙ্কে নিয়ে যাচ্ছে। ওকে, দেখছেন আমরা কিন্তু এক পেজ থেকে আরেক পেজে মুভ করতে পারতেছি খুব ইজি। এখন যদি কেউ চায় যে না ভাই আমি হচ্ছে ফরম্যাটিং যেতে যাচ্ছি, সেটা পসিবল। ফরম্যাটিং পেজ, ওকে, পেজ, ওকে, সেভ দিলাম। তো আমি কোটেশন পেজে গেলাম, ওইখান থেকে দেখেন গো টু ফরম্যাটিং পেজ অপশন আছে, বি আর দিয়ে আলাদা করতে পারি বিষয়গুলোকে যাতে এখানে ব্রেক তৈরি হয়ে যায়, ফরম্যাটিং পেজে নিয়ে আসছে। ওকে, আবার এখানে আমি লিঙ্ক করাতে পারবো যে আমাকে কোটেশন পেজে নিয়ে যাচ্ছে, যে কোটেশন ডট এইচটিএমএল, গো ব্যাক টু কোটেশন, কোটেশন, লিঙ্ক হয়ে যাবো, সবকিছু অপশন আমার আছে। চমৎকার, তাই না? গ্রেট। সো সবাইকে বুঝতে পারছি যে আমরা চাইলে পেজ থেকে আরেক পেজে যেতে পারি কোটেশন মানে হাইপার লিঙ্কের মাধ্যমে। ঠিক আছে, ক্লাসের রেকর্ড গুলো একটু কি বলে এটাকে, কনভার্ট হইতে সময় লাগে, ঠিক আছে, ওই সময়ের উপর ডিপেন্ড করে ইউটিউবে আপলোড দিয়ে দেন হচ্ছে আমি আমি আমাদের ক্লাসরুম দিই, মোটামুটি রাতের মধ্যে আপনারা পেয়ে যাবেন। ওকে, তো দেখেন শুধু এইচটিএমএল দিয়েও কিন্তু কি অনেক কিছু করা পসিবল। আমরা চাইলে এখন যা শিখছি এটাতে কিন্তু ওয়েবসাইট বানানো পসিবল, দেখতে বাজে লাগবে বাট ওয়েবসাইট কিন্তু ঠিকই হয়ে যাবে, তাই না? আচ্ছা, সো লাস্টলি আমরা আরেকটা জিনিস শিখে ফেলি। ওকে, আচ্ছা, তো লাস্টলি আমাদের সেটা হচ্ছে লিস্ট, নতুন ফাইল, যে লিস্ট ডট এইচটিএমএল। তো লিস্ট আবার কি জিনিস, তো লিস্ট আমরা শিখে ফেলি, চলেন। লিস্ট, তো এগুলো আমি রিমুভ করি। আচ্ছা, এখন কেউ আক্স করতে পারি শর্টকাটটা কেমনে করলাম, তাই না? শর্টকাটটা হচ্ছে যে ফাইলগুলা কি প্রেস করবেন, ভিএস কোডে এক্সক্লেমেটরি সিম্বল যেটা আছে এটা লিখে এন্টার দিলে একটা বয়লার টেমপ্লেট আপনারা দিয়ে দিবে। ঠিক আছে, কিছুই না, ইউজ করছি এক্সক্লেমেটরি সিম্বল দিয়ে এন্টার, চলে আসছে। তো আমি যদি এইচটিএমএল এভাবে যদি দিই তাও কিন্তু হয়। এটা কি এইচটিএমএল কি জানি শর্টকাট ছিল, আমি ভুলে গেছি। HTML5 এভাবে দিলেও কিন্তু আসবে। ওকে, HTML কোলন 5 যদি দেন তাও আসবে, বা হচ্ছে এক্সক্লেমেটর এন্টার দিলেও চলে আসবে। এগুলো রিমুভ করে দিলাম, এগুলোর পরে বুঝবো ল্যাঙ্গুয়েজ দিলেও কি না দিলেও কি আসলে তেমন ডিফারেন্স না পড়তে মিট করবে না। আচ্ছা, সব ব্রাউজারকে বোঝানোর জন্য আমি লিখলাম হচ্ছে লিস্ট। আচ্ছা, তো লিস্ট আবার কি জিনিস, এটা অবশ্যই আমি এখানে আছে, ঠিক আছে, বুকমার্ক কালার এগুলো পরে আসতেছে। আমরা হচ্ছে HTML, এই যে লিস্ট, ওকে। আচ্ছা, সো লিস্টটা একটু বুঝি, চলেন। তো লিস্ট কি জিনিস, আনঅর্ডার্ড লিস্ট, অর্ডার্ড লিস্ট, আইটেম 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 অনেক কিছু আছে। আচ্ছা, এটা আমি নিজের ভাষায় বুঝাই দিই তাহলে ভালো মতো বুঝতে পারবো। সো আমি ধরেন একটা বাজার লিস্ট তৈরি করি সাপোজ, আমি আগেটা রিমুভ করে দিই, ক্লোজ করে দিই, কোর্টে অন করলাম। আচ্ছা, লো লাইফ দেই নেই, একটা ব্রাউজার উপর আচ্ছা, তো ধরেন আমি একটা ঘরের বাজার লিস্ট ওপেন করবো, ঠিক আছে, তো ঘরের বাজার না নিজের ঘরের বাজার কথা বলতেছি। আর যাই হোক, সো ধরেন আপনি ঘরের বাজার লিস্ট তৈরি করবেন, ঠিক আছে, বাজার লিস্ট বানাবেন। এখন লিস্টে তো অনেক কিছু থাকতে পারে, তাই না? আলু, পটল, ঠিক আছে, আর অনেক কিছু আছে, পেঁয়াজ, টমেটো, যাই হোক, শসা, গাজর, যা থাকুক না কেন আমি লিস্ট বানাবেন। তো লিস্ট কি হবে, লিস্ট বানানোর একটা অপশন আছে এইচটিএমএল, সেটাকে বলা হচ্ছে ইউএল দিয়ে স্টার্ট করি। ইউএল মানে কি, আনঅর্ডার্ড লিস্ট, লিস্ট, ওকে। আচ্ছা, এটা আবার কি জিনিস, এটা হচ্ছে এটার মধ্যে আনঅর্ডার্ড লিস্ট আমি স্টার্ট করলাম, বাট লিস্ট আইটেম গুলা দেওয়ার জন্য এলআই দিতে হয়। ফর এক্সাম্পল দিলাম আলু, সেভ, লিস্ট আলু তৈরি হইলো। তো এভাবে করে আপনি পেঁয়াজ, স্পেলিং কি জানি না, পেঁয়াজ, ঠিক আছে, তো এখন ধরেন মরিচ, তো এভাবে করে আপনি লিস্ট দেখতে পারবেন, ঠিক আছে। ডিম, ঠিক আছে, আপনার ডিম, দুধ, আলু, পেঁয়াজ, ঠিক আছে, পটল, ডাল, বলে সবই মোটামুটি লিস্টটাকে অ্যাড করতে পারতেছে। তো এটাকে আমরা কি বলি, এটাকে আমরা এইচটিএমএল এর ভাষায় বলি আনঅর্ডার্ড লিস্ট, বাট নর্মালি আমরা আসলে বেশি আনঅর্ডার লিস্টই বলি এটাকে, রিজন হচ্ছে নাম্বার নাই।
যতগুলো তৈরি করব কোনো আসলে সীমা নাই, মানে নাম্বারিং দিয়ে আমরা কাউন্ট করতেছি, ডট 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 করতেছি, তাই না? আরেকটা হচ্ছে আমাদের অর্ডার লিস্ট। সেটা আবার কি জিনিস? একই জিনিস বাট ডিফারেন্ট কেস, খালি আনটা উঠে যাবে। অর্ডার লিস্ট ডিফারেন্সটা কোন জায়গায় বসবে? এখানে আমরা ইউ এর জায়গায় ও দিয়ে দিব, তাহলে অর্ডার লিস্ট হয়ে গেল। এখন ডিফারেন্স দেখতেছেন, এখানে লিস্ট দুইটাই তৈরি করছি, এটা ইউএল এটা ওএল। ইউএল এর ক্ষেত্রে ডট 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 আসতেছে, আর এই মানে ওএল এর ক্ষেত্রে নাম্বার আসতেছে। এটা আমরা চেঞ্জ করতে পারি কি হবে? টাইপ দিয়ে। টাইপটা স্পেশাল টাইপ অ্যাট্রিবিউট। টাইপ দেখেন সাজেশন দিয়ে দিচ্ছে বিএস কোড আমাকে ওয়ান। ওয়ান মানে হচ্ছে নাম্বার দিয়ে, তারপর ছোট হাতের আমি যদি আই দিই তাহলে আমাকে রোমান সংখ্যাটা দিবে। দেখেন 1 2 3 4, আমি আরো বাড়াই। ওকে, যদি আমি এখানে দেই হচ্ছে এল আই একটা আটা, সেই ওকে। তো আমি যদি এখানে ময়দা দিয়ে দিই ইন কেস, ময়দা, ময়দাও চলে আসছে। আলু পেঁয়াজ মরিচ ডিম পটল আইটেম আটা মানে চলে আসছে, দেন বাট নাম্বার হিসেবে বুঝতেছে অটোমেটিক। আইটেম বাড়লে অটোমেটিক নাম্বার অ্যাড হয়ে যাচ্ছে। এটা আমি এবিসিডি তো করতে পারি, দেখেন এবিসিডি চলে আসছে। আমি চাইলে এখানে বড় হাতের এবিসিডি দিয়ে করতে পারি। ঠিক আছে, এখানে অপশন আছে, এখানে একটা কমা দিলে মনে হয় অপশন দিয়ে দিব। টাইপে ক্লিক করলে এই কত অপশন আছে। ওকে, বড় হাতের রোমানটা আমরা দেখি নাই। বড় হাতের রোমান ছোট হাতের রোমান নাম্বার এবিসিডি, বড় হাতের এবিসিডি ছোট হাতের এবিসিডি। ওকে, এটা হচ্ছে অর্ডার লিস্ট, এটাতে ডিফারেন্স। ওকে, আচ্ছা। তো লিস্টটা মোটামুটি আমরা প্রায় সময় ইউজ করবো, তাই এটা হচ্ছে দেখানো। ওকে, তো আশা করি ডিফারেন্সটা বুঝতে পারছেন। তো আমি আহ, এখানে আমি বলে দিই টাইপ কি কি হইতে পারে। টাইপ হইতে পারে হচ্ছে ছোট হাতের আই বড় হাতের আই, বড় হাতের এ ছোট হাতের এ ওয়ান। এইগুলো হচ্ছে টাইপ। আচ্ছা, গেল। এইগুলো হচ্ছে আমার লিস্ট। ঠিক আছে না, ইউএল মানেই হচ্ছে আনঅর্ডার, আর ওএল মানে হচ্ছে অর্ডার। ওকে, এখানে আমি নাম্বারিং, নাম্বারিং যদি করতে চান অবশ্যই ওএল দিয়ে করবে, নাম্বার ছাড়া করতে চাইলে ইউএল দিয়ে করবে। ছোট ডিফারেন্স। ওকে, আচ্ছা। ওকে, সো আরেকটা শর্টকাট শিখাই দিই ভাই, কেমনে এত দ্রুত কপি হচ্ছে বা পেস্ট হচ্ছে। জিনিসটা হচ্ছে শর্টকাট মানে কন্ট্রোল সি দিয়ে কপি করলে এভাবে কিন্তু পেস্ট কিন্তু হয়। ঠিক আছে, আরেকটা শর্টকাট হচ্ছে আমি চাইলে এটা কি বলে অল্ট শিফট ডাউন অ্যারো, তাহলে কিন্তু কপি হচ্ছে। ওকে, এটাও পসিবল। ঠিক আছে, তো এই কি হবে, জাস্ট একটা লাইন সিলেক্ট করবেন বা একটা কার্সর এখানে নিবেন, নেওয়ার পরে অল্ট বা ম্যাকের হচ্ছে অপশন শিফট প্লাস হচ্ছে ডাউন অ্যারো। ডাউন অ্যারো কোনটা আবার? সেটা আমি পাচ্ছেন। আচ্ছা, সো ডাউন অ্যারোটা আমি একটু লিস্ট দিই। এটা ডাউন অ্যারো। ওকে, এটা হচ্ছে শর্টকাট। ঠিক আছে, অল্ট শিফট ডাউন অ্যারো দিলে কি হবে, আপনি হচ্ছে কপি করতে হবে কারেন্ট লাইন অর সিলেক্টেড। অল্ট শিফট ডাউন অ্যারো বা ম্যাকের জন্য হচ্ছে অপশন শিফট ডাউন অ্যারো। আচ্ছা, এই আর কি। তো কারো কোনো কোয়েশ্চেন? আর যদি কন্ট্রোল জেড দিয়ে তো আমরা জানি আন্ডো, তাই না? তো এরকম করে অনেক অপশন আছে, শর্টকাট আছে, আরো রিভিল হবে। আর আমরা তো কমেন্ট করা জানি, তাই না? যে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিলে কমেন্ট হয়। আর কমেন্ট কেন করা হয় এটা আমি ক্লিয়ার করছিলাম, যে যাতে এখানে এটা ডেভেলপারদের বোঝার জন্য, যাতে এটা ফ্রন্ট এন্ডে শো না করে। বাট আপনি কনসোলে দেখতে পারবেন আবার। কনসোল মানে হচ্ছে ক্রোম ডেভ টুলস, যেটা করে আমরা ইন্সপেক্ট করে ইউজ করতে পারি। যেটা আবার এখানে উল্টা ওপেন হয়ে গেছে, একটু ঠিক করে দেখতে তারা হচ্ছে আমার settings। এই যে, তো এখানে আমি যে এলিমেন্টস এ যাই, এই যে আমরা যা কোড করছি এখানে আসছে, দেখছেন? যা কোড করছি দেখা যাচ্ছে। ক্রোম ডেভ টুলস এটা আমরা পরে অনেক ভালোভাবে বুঝবো, এখন আপাতত এটা আমরা ভুলে যাই, মাথায় আনা দরকার নেই। আচ্ছা, এইগুলো। সো নেক্সট আরো কিছু জিনিস দেখে ফেলি। লিস্ট দেখলাম, ফরম্যাটিং দেখলাম, লিঙ্ক দেখলাম, কোটেশন দেখলাম। আচ্ছা, আজকে আদার লিস্ট একটা অপশন আছে। এটা চাইলে আমরা ইউজ করতে পারি, এটাতে আমি নট শিওর, আমি দেখিনি তেমন একটা, দেখি। মানে তেমন ইউজ করা হয়নি বেসিক্যালি, তো আমি একটু লাইভ ডেমো দেখে ভালো কথা। তো আপনার যদি ইনকেস যদি কেউ চান যেটা লাইভ কিভাবে কাজ করে, ট্রাই টু ইউরসেলফে ক্লিক করবেন, ওরা এই যে একটা ডেসক্রিপশন লিস্ট বুঝাচ্ছে, ডিএল ডিটি দিয়ে হচ্ছে ডেসক্রিপশন টার্ম, আর ডিডি ডাবল ডি বুঝে ডেসক্রিপশন টার্ম ইন ডেসক্রিপশন লিস্ট। দেখি এটা রিয়েল টাইমে কিভাবে কাজ করে, এভাবে কাজ করতেছে।
যে আমি ডিএল দিয়ে একটা ডেসক্রিপশন লিস্ট বানাবো, এখানে কফি হচ্ছে একটা ডেসক্রিপশন টার্ম, সো এখানে বাকিটা হচ্ছে মানে ডেসক্রিপশন একটা লিস্ট তৈরি করতে হবে। যদি ইনকেস কেউ চাই হয় ইউজ করতে, সে ইউজ করতে হবে। আর ডেসক্রিপশন লিস্ট একটা আলাদা আদার লিস্ট তারা পাঠাচ্ছে, মানে এইচটিএমএল ডেসক্রিপশন লিস্ট তারা ইউজ করতে, মানে যদি কেউ চান এইভাবে কোনো একটা সিনারিও রেডি করতে ইউজ করতে পারে। তাই মানে তারা রেডি করে রাখছে, এখন যদি কেউ চায় দেখে নিতে পারে। আচ্ছা, পেজ টাইটেল শিখলাম আমরা, আরো অনেক শিখবো আস্তে আস্তে, সমস্যা নাই। কালারটা আমরা এখনো আচ্ছা এইচটিএমএল কালার বলে কিছু একটা আছে, যদি এখানে আসি আমরা, কালার হচ্ছে এই যে টমেটো, অরেঞ্জ, কালার নামগুলো আছে ডজার ব্লু, মিডিয়াম, সি গ্রিন। ফর এক্সাম্পল আমি এখানে কালার দিব, ক্লাস না সরি, স্টাইল ট্যাগ দিয়ে বললাম যে কালার হচ্ছে আমার এই যে স্লেট ব্লু। এটা ইউজ করি, এটা কি হয়, সেভ দিলাম, স্লেট ব্লু হয়ে যাওয়ার কথা, স্লেট ব্লু দেখে এটা হচ্ছে এইচটিএমএল কালারের নাম। ওকে, আচ্ছা। তো আমরা আপাতত একটাই শিখছি, আর কিছু শিখি নাই। এখানে বর্ডার দিচ্ছে, আমার বর্ডার টর্ডার এগুলো সিএসএস এ গিয়ে শিখবো। আর এইগুলো জিনিসগুলো আমি পরে আপনাদের বুঝাবো, ধরুন এগুলো আমি এখানে এইচটিএমএল বুঝে কনফিউজ করতে যাচ্ছি না, বুঝে। ওকে, তো মোটামুটি আমাদের কিছু অপশন গেল, আমরা একটা জিনিস শিখি চলে, সেটা হচ্ছে লাস্টে একটা ইমেজ। ইমেজটা আমরা একটা যদি সিভি বানাই সাপোজ, সিভি ডট এইচটিএমএল। ওকে, আচ্ছা। তো সিভি ধরেন আমি একটা বানাবো, তো এটা আমি একটা ধরেন আপাতত সিভি বা রেজিউমে করেন, ছোট্ট রেজিউমে, রেজিউমে বা সিভি ধরেন যাইটাই হোক না কেন, তো এটা বানাবো। এখানে তো একটা ছবি থাকে তাই না, তো আমি একটা ছবি ইউজ করতে যাচ্ছি, তো আমি বললাম হচ্ছে এটাকে রেজিউমে ডট এইচটিএমএল বা এইচটিএমএল। ওকে, যাই হোক, সো বডির মধ্যে আমার কি আছে, এটা ওপেন করি চলে, ওটা ওপেন করবো, তো লাইভ। আচ্ছা, সো এখন দেখেন এইচটিএমএল রেজুমে, তো এইচটিএমএল রেজুমের মধ্যে আমি জিনিসগুলো কিভাবে ইউজ করতে পারি এটা আমরা একটু চলেন দেখে আসি। ফর এক্সাম্পল আমি ইমেজ ইউজ করলাম, ঠিক আছে, তো ইমেজ ট্যাগের মধ্যে আমি কি ব্যবহার করতে পারি। আচ্ছা, ইমেজ ট্যাগ আমরা দেখিনি, চলো ইমেজ ট্যাগটা আমরা এখন বুঝি। ইমেজ হচ্ছে একটা এইচটিএমএল ট্যাগ যেখানে আমি ছবি ব্যবহার করতে পারবো, এবং কমন সেন্স। ফর এক্সাম্পল আমি একটা আনস্প্ল্যাশে যাই, ফর এক্সাম্পল আনস্প্ল্যাশ ডট কম, তো এখানে আসলাম, এখানে আসার পরে কোনটা নিতে পারি, তখন আমি কোন একটা ইমেজ নিবো সাপোজ, দেখি এখানে আমি এই সুন্দর ইমেজটা নিয়ে নিই, এই ইমেজ ধরে কপি ইমেজ অ্যাড্রেস। ওকে, ডান। যদি আমি এখানে রিলোড দিই ইমেজ চলে আসছে, বাট ইমেজ সাইজটা একটু বেশি বড় হয়ে গেছে অতিরিক্ত, আমি এখানে 100%, আচ্ছা এটা আমি আচ্ছা জুম করে রাখছিলাম, বাট তাও কিন্তু মোটামুটি সাইজ বড়। এটা সাইজ ছোট বড় আমরা করতে পারি, কি হবে, উইথ একটা অ্যাক্টিভিটি আছে, উইথ আমি দেখি 100 পিক্সেল ছোট হয়ে যাবে, 200 পিক্সেল আরো বড় বড় হবে, আমি তো 1 পিক্সেল দিই, পিক্সেল মানে অনেক ছোট্ট একটা ক্ষুদ্র একটা অংশ স্ক্রিনের। ওকে, তো 1 পিক্সেল দেখতে এমন দেখে, কিছু দেখা যাচ্ছে না, অনেক ছোট করে দেখা যায়, আমি যদি দেখি বড় করি, এত বড় করলে কিছু একটা দেখতে পারি, ইনকেস এই ছোট্ট 1 পিক্সেল দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমি 2 পিক্সেল দিই, আর একটু বড় দেখা যায়, 3 পিক্সেল দিই, আর একটু বড় দেখা যায়, আমরা এখন আইডিয়া করতে যে পিক্সেল কেমন দেখতে হয় তাই না। তো 100 দিলে একটা একটু আর একটু বড় হচ্ছে, 400 দিলে আর একটু বড় হচ্ছে। আমরা হাইটও ইউজ করতে পারি, যে হাইট 100 পিক্সেল, তাহলে দেখতে একটু উইয়ার্ড লাগবে, কারণ চ্যাপটায় যাবে বিষয়টা। ওকে, 200 পিক্সেল 200 পিক্সেল দিয়ে করে তাহলে দেখতে এমন দেখা যাবে। ওকে, মানে একটু পারফেক্ট সাইজ স্কোয়ার হয়ে গেলো আর কি। সো হাইট আর উইথ দুইটা হচ্ছে এক্সট্রা একটা অ্যাট্রিবিউট যেটা আমরা ইউজ করতে পারি বেসিক্যালি। আর অল্ট মানে হচ্ছে মানে অল্টার টেক্সট মানে হচ্ছে ইন কেস যদি ইমেজ না থাকে, ইন কেস আমি এখানে ভুল করলাম ইচ্ছে করে, ইমেজ করি আচ্ছা, এই ভুল করার পর ইমেজ কেমন থাকে, আচ্ছা আবার একবার ভুল করে চলো। আচ্ছা দেখি, আমি তো এখানে দেখি থাকার কথা না, ইন কেস আমি রিলোড দিয়ে দেখি, আমি একটা হয়তো এখান থেকে নিতেছি, স্টিল আমি একটা স্পেলিং ভুল দেখলাম, এই যে এখন ইমেজ পাচ্ছে না, পাইতেছে, হাই টুইট পাইছে বাট ইমেজটা দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না, কিন্তু ইমেজ তো আমি স্পেলিং ভুল করে রাখছি, বা লিঙ্কে ভুল আছে, বা কোনো একটা কারণে ইমেজ এখানে আমার দেখাইতেছে না। ঠিক আছে, সার্ভার থেকে এপিআই থেকে এরর হইতে পারে। তখন সেই ক্ষেত্রে আমি যাচ্ছি মানুষ যাতে ডিস্ট্রাক্ট না হয়, সে যাতে বুঝে গেলে ইমেজ ছিল, ধরেন আমি হাই টুইট দেই নাই সাপোজ, সেভ দেই, তখন কি, তখন তো আইকনও পর্যন্ত শো করতেছে না, এটা তো আরেকটা ইস্যু, যে এখন আইকনও দেখাচ্ছে না, হাই টুইট না দেই বা অ্যাট্রিবিউটটা না দেই, তখন কি হবে, তখন আমি
কিভাবে বুঝবো এটা ইমেজ ছিল? তো সেই ক্ষেত্রে হচ্ছে অল টেক্সট বা অল্টারনেটিভ টেক্সট বলে কিছু একটা আছে, সেটা আমরা ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আমি বললাম পিকচার অফ আ বেডরুম। ওকে, অফ আ বেডরুম। ওকে, সেই এখন দেখেন পিকচার অফ আ বেডরুম এটা চলে আসছে। তার মানে এখানে একটা বেডরুমের ছবি ছিল, বাট এখন নাই, কোন এক কারণে এটা পাইনি। ওকে, সো এখানে আমি মনে হয় লিঙ্কে ভুল করছিলাম, লিঙ্কটা আমি আবার কপি করে নিয়ে আসি। লিঙ্ক তো মুখস্থ করে রাখিনি। সো এখানে জাস্ট বসাই দিই। আচ্ছা, প্লাস ডট আনস্প্ল্যাশ ছিল, আচ্ছা যাই হোক। তো এখন দেখেন ইমেজ চলে আসছে। ওকে, এখন আমি যেটা না এটা ছোট বড় করতে, তো আমরা উইথ দিয়ে এটার সাইজ দিতে পারি, বললাম 100 পিক্সেল। ঠিক আছে, আর যদি পারফেক্টলি স্কোয়ার করতে চান তাহলে হাইট দিতে পারে 100 পিক্সেল, তাহলে সমান হয়ে গেল। ওকে, এই আর কি। তো ইমেজ নিয়ে আমরা এতটা কাটতেছি না, বাট যতটুকু জানলাম একটা লিঙ্ক, যে কোনো লিঙ্ক বসাইলে কি হবে, আমরা ইমেজ চলে আসবে। শুধু এটা কেন, আমি যদি চাই না ভাই আমি এইভাবে ইমেজ চাচ্ছি না, আমার মোটেও পছন্দ না, আপনি এই ধরনের একটা হেডশট ব্যবহার করবেন। যদি আমি একটা রেজিউমে বানাবো, তাই না, রেজিউমে ডট এইচটিএমএল। তো আমি বললাম যে মেন হেডশট। সো মেন হেডশট দিলাম, হেডশট দিলে এমন আসলো না। আচ্ছা, নিচে গেলে বলবো। ধরুন আমরা একটা হেডশট এখান থেকে নিয়ে নিই। ঠিক আছে, এই কমন ইমেজ সবসময় দেখি, সেভ ইমেজেস সেভ দিলাম, এই সেভ হয়েছে তাই না। আচ্ছা, এটা এবিএফ বা এবিআইএফ ফরম্যাটে হয়েছে, আমি এটা কাজ করে স্মল ডাউনলোড দিলাম। ডাউনলোড দিলে এটা এখানে সেভ দিলাম, এই যে সেভ হয়ে গেছে জেপিজি। ইমেজটা টান দিয়ে আমার ক্লাস 2 ফোল্ডারে নিয়ে আসলাম, এনে রিনেম করে বললাম ইউজার ডট জেপিজি, যে পিক যে এক্সটেনশন ছিল। দেন এখানে এসে বললাম যে ভাই আমি আরেকটা ইমেজ ব্যবহার করে যাচ্ছি। কি ইমেজ? এটার সোর্সটা হচ্ছে রেজিউমে ডট এইচটিএম। অল টেক্সটে বললাম এটা হচ্ছে ওই ইউজারের নাম, ধরেন জন ডো, জন হাসান ধরেন কিছু একটা হবে। তো তার ইমেজ বসাইলাম। তো জন হাসান দেখা যাচ্ছে না, রিজনিং হচ্ছে এটা পাই নাই। আচ্ছা, এইচটিএমএল কেন দিলাম, এটা হচ্ছে ইউজার ডট জেপিজি হবে। তো আমি বললাম ইউজার ডট জেপিজি, সেভ দিলাম, এই যে জন হাসানকে পেয়ে গেছে। ওকে, তো আমি যদি বলি না এত বড় হবে না, উইথ হচ্ছে 200 পিক্সেল, হাইটও 200 পিক্সেল, উইথ দিয়ে দিলাম, হাইট হচ্ছে 200 পিক্সেল। তো এখন উইয়ার দেখাবে যদি তাও স্কোয়ার। ওকে, যে 100 100 দিই তাহলে হয়তো বা সিমিলার কিছু একটা হইতে পারে। যে আর ছোট করতে যান, আমি 90 পিক্সেল দিলাম বা 80। ঠিক আছে, এই আর কি। ঠিক আছে, তো আমরা চাইলে ইমেজ এভাবে ব্যবহার করতে পারি, যে লোকালি আমার ফোল্ডারে আছে, ফোল্ডার থেকে নিয়ে এসে ব্যবহার করতে পারি, যেহেতু আমি একই জায়গায় রাখছি, আপাতত একই ফোল্ডারে রাখছি, আর এখানে ইমেজটা আমরা রাখছি। যাই হোক, সো ইমেজ জিনটা খুবই সিম্পল। ওকে, আচ্ছা সবাইকে বুঝতে পারছি? টাইপিং স্পিড আমি আমি আসলে কাউন্ট করি না এখন তো। আচ্ছা, আর ক্লাসে করতে গেলে আরো বেশি স্লো হয়ে যায়, কারণ আপনার দেখাইতে বুঝাইতে কি টাইপ করে মাঝে মাঝে কাজ করে না মাঝে মাঝে। ওকে, যাই হোক, সো ওকে, সো আমরা এখন রেজিউমে তৈরি করি, চলেন কি কি অ্যাড করা যা শিখছি এর মধ্যে দিয়ে। তো একটা ইমেজ দরকার, ইমেজ অ্যাড করলাম, ভালো কথা। ইমেজ আবার কি হইতে পারে, আমার নাম হইতে পারে তাই না, এটা আমরা H1 দিতে পারি, ধরেন বললাম জন হাসান, যে লোকটার নাম। ওকে, জন হাসান চলে আসবে। তার ব্যাপারে এখানে সে কি করে, এটাকে আমি আপাতত কি ট্যাগ ব্যবহার করতে পারি। আমি আপাতত কোটেশন না, ঠিক আছে, পি ট্যাগ দিয়ে ইউজ করতে পারি, H4 দিয়ে অ্যাড করতে পারি, যে ফ্রন্ট এন্ড ডেভেলপার। ওকে, ডেভেলপার। তো আরেকটু ইন্টারেস্টিং করার জন্য বিষয়টাকে আমি এভাবে একটা ইমোজি অ্যাড করি, যে ডেভেলপারে কিছু একটা ইমোজি আছে না, ইমোজি অ্যাড করে দিই। ফর্সা দেখে দিই, লোকের একটু ফর্সা, ওই চলে গেছে। ওয়েট, ওকে, ফ্রন্ট এন্ড ডেভেলপার চলে আসছে। আমি যদি আর ছোট চাই বা পি ট্যাগ দিয়ে করতে পারি, তাহলে এমন দেখাবে আর কি। ভালো কথা। সো এখানে স্পেস স্পেস নিয়ে কোনো টেনশনের কিছু নেই, কারণ আমি এগুলো স্পেসিং গুলো শিখি নাই, আমরা যা শিখছি ওইটার মধ্যে করা ট্রাই। তো আমার যদি রিসেট দিয়ে দেখতে এমন দেখাবে, সেট দিকে। ওকে, ফ্রন্ট এন্ড ডেভেলপার, তো আমি একটু H2 বা H6 5 দিয়ে করি, যদি বোল্ড দেখায়। আর 5 দিয়ে করে বলি পার্ট টাইম ক্রিকেটার অ্যাড করলাম। ঠিক আছে, ক্রিকেটার, ক্রিকেটার। ওকে, সো ক্রিকেটার স্পেলিং এ আমি যা যাও ক্রিকেটার ব্যাট দেখে পাই কিনা। ক্রিকেটার স্পেলিং ঠিক আছে, CRICKT, আচ্ছা KT। ওকে, ক্রিকেটার স্পেলিং ঠিক আছে, একটু বড় বলে আমার ভালো হয়। সো আমি H3 দিলে মনে হয় দেখতে একটু সুন্দর লাগবে, পার্ট টাইম ক্রিকেটার। নাইস, সো জন আছে ফ্রন্ট এন্ড ডেভেলপার আর পার্ট টাইম ক্রিকেটার।
ঠিক আছে, বা মাই হবিজ টু প্লে। হাইলি, আচ্ছা যাও ভাই, এত কাস্টমাইজ না করি আমরা, এটাকে আমি যেভাবে আছে রেখে দিই, জাস্ট বোঝার জন্য আমরা কি শিখছি ওইটাকে একটু এক্সপ্লোর করতেছি আর কি। আচ্ছা, ইমেজ অ্যাড করলাম, ইউজার কমেন্ট করে ফেলি, ইউজার ইমেজ, ঠিক আছে, ইউজার ইনফো, ইউজার ইনফো দিলাম, এখানে একটা ছোট্ট একটা অ্যাবাউট ইউজ করে চলে। তো আমি একটা H2 দিয়ে লিখলাম যে অ্যাবাউট মি, ঠিক আছে, অ্যাবাউট মি তে একটা প্যারাগ্রাফ বলবে, তাই না? তো এত বড় প্যারাগ্রাফ লিখতে ভালো লাগতেছে না, আমি লিখলাম যে লরেন 20, ঠিক আছে, এখানে প্যারাগ্রাফ আপনারা লিখে ফেলবেন, আপনার উপরে লিখে ফেলবেন লরেন, আরো কিছু অ্যাড করি, লরেন 30, এই যে লেখা অ্যাড হলো, ভালো কথা। অ্যাবাউট, আমি যদি অ্যাবাউটটাকে বা এই এখানে কিছুটা মার্ক করতে, ঠিক আছে, অ্যাবাউটটাকে বা আন্ডারলাইন করতে, কি আন্ডারলাইন করবো, এই পুরোটাকে ইউ এর মধ্যে পাঠিয়ে দিব, বা আচ্ছা আই গেস আইএনএস পাঠিয়ে দেওয়া হয় করতে, ওকে, আন্ডারলাইন করে দিলাম, হয়ে গেল। আচ্ছা, তো অ্যাবাউট নিয়ে আসলো। এখন আমি যদি বলি একটা বাটন অ্যাড করতে হবে, কি যে হ্যাশট্যাগ কই পাঠাবো, ধরেন আমি আপাতত অন্য একটা পেজে পাঠাই দেবো, এখানে লিখবো যে লার্ন মোর অ্যাবাউট, এটা হয়তো আমি লিঙ্কডইনে পাঠাই দেবো, ঠিক আছে, এখানে একটা ইমোজি অ্যাড করতে পারি, বা অ্যারো দেখি, কি অ্যারো আছে, নাইস। তারপর আমরা কি করতে যাব, আমরা ইমেজ অ্যাড করলাম, ইউজার ইনফো অ্যাড করলাম, অ্যাবাউট অ্যাড করলাম, তাই না? তো আমি এখানে লিখলাম যে অ্যাবাউট ইউজার, ঠিক আছে, ইউজার ইমেজ আমি রিমুভ করে দিই, ইউজার ইনফো, অ্যাবাউট ইউজার, লিঙ্ক অ্যাড করলাম, খুব সুন্দর লাগতেছে, ভালো কথা। আর কি অ্যাড করা যায়, স্কিলস, ঠিক আছে, আর টেকনিক্যাল স্কিলস সাপোজ, তো এটা আমি বললাম H2 এর মধ্যে পাঠাবো, সো টেকনিক্যাল স্কিলস, তো টেকনিক্যাল স্কিলস আমি ইউএল এর মধ্যে অ্যাড করতে পারি, ইউএল এর মধ্যে হচ্ছে এলআই, তো এলআই বললাম আমি এইচটিএমএল জানি, সাপোজ এইচটিএমএল পারি আমরা, আর সিএসএস পারি, তাই না? সিএসএস পারি না, শিখবো, তো আপনি সিএসএস অ্যাড করলেন। তারপর ধরেন জাভা স্ক্রিপ্ট শিখবেন, জাভা স্ক্রিপ্ট অ্যাড করলেন। আপনি ধরেন হচ্ছে রিয়াক্ট পারেন, তো রিয়াক্ট অ্যাড করলেন। তো টেকনিক্যাল স্কিলস গুলো আপনি অ্যাড করলেন, ঠিক আছে। এরপর ধরেন হচ্ছে সফট স্কিলস অ্যাড করলেন, ঠিক আছে, সফট স্কিলস আমি ধরেন হচ্ছে কি লেখা আছে সফট স্কিলস গুলো, গুড রাইটার, স্ক্রিপ্ট রাইটার লিখি, রাইটার, 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 গুড স্ক্রিপ্ট রাইটার, ওকে, স্ক্রিপ্ট গুড স্ক্রিপ্ট না, দেখো না, স্ক্রিপ্ট রাইটার। তারপর আমি দিতে পারি হচ্ছে ধরেন হচ্ছে স্পিকার, ফ্লুয়েন্ট স্পিকার, এটা একটা ভালো সফট স্কিল, INGLSH, ইংলিশ আছে, ইংলিশ স্পিকার, ওকে। তো আর কি দরকার, আচ্ছা সফট স্কিল আমি আপাতত মাথায় আসতেছে না, আমি দিলাম। এরপর ধরো হাইলি কমিউনিকেটেড বা হচ্ছে গুড কমিউনিকেশন স্কিলস, এরকম অনেক কিছু আপনি অ্যাড করতে পারেন, তো আমি দুইটা দিলাম। তো এরপর আর কি আমরা অ্যাড করতে পারি, দেখি আর সেকশন কি কি অ্যাড করতে পারি, ধরুন আমি একটা প্রজেক্ট, ঠিক আছে, প্রজেক্ট, তো H2 তে একটা প্রজেক্ট অ্যাড করলাম, প্রজেক্ট বা এক্সপিরিয়েন্স, প্রজেক্টস, তো এটা ধাপে হাইলাইট করবো, ঠিক আছে, হাইলাইট আমি কি শিখছি, মার্কটা শিখছি না, মার্কটাকে হাইলাইট করবো, প্রজেক্টস, এটা হচ্ছে হাইলাইট হবে আমার, ওকে। সো প্রজেক্ট হাইলাইট কি হবে, তো এটাকে আমরা আপাতত ব্লক কোড দিয়ে ইউজ করতে পারি, ওকে। তো ব্লক কোড দিয়ে ব্যবহার করতে পারি। সো ই অ্যাড করতে পারি, ধরেন হচ্ছে প্রথমটা হইতে পারে আমার প্রজেক্ট, একটু বোল্ড হবে, বা স্ট্রং ট্যাগ ব্যবহার করতে পারি, ট্যাগ বলতে পারি এটা হচ্ছে ই কমার্স প্রজেক্ট, বা একটা নাম দিই ধরেন অ্যালুমিনেট লাইফ, এটা আমরা প্ল্যান করেছি, সেভ, তো সেভ দিয়ে আমি বললাম ই কমার্স ওয়েবসাইট, ওকে। তো এটার আমি কি করছি, এটা আমি সব ডিটেলস দিতে পারি, তো আমি এটা বিআর অ্যাড করে দিই, বিআর অ্যাড করে এখানে বলতে পারি যাতে নতুন লাইন ব্রেক তৈরি হয়। এরপর এখানে হয়তো আমি লরেম দিয়ে বললাম ভাই আমি এই করছি, ঠিক আছে, লরেম আপাতত 10 দিয়ে এই জিনিসগুলো আমি করছি, বা দুইটা লরেম দিয়ে, ঠিক আছে। আচ্ছা, তো এগুলো আমি চাইলে কিউ এর মধ্যে অ্যাড করতে পারি, কোটেশনের মধ্যে, তাহলে এমন দেখাবো,
তো এইভাবে করে আমি দুইটা প্রজেক্ট আমি হয়তো অ্যাড করলাম। তো আচ্ছা, তো এগুলো আমি আচ্ছা যখন নাম্বার যদি আমি একটা কাজ করি, নাম্বারটা পাবো এইভাবে দিয়ে। ঠিক আছে? ধরেন এটা একটা ই কমার্স প্রজেক্ট, ধরেন আমি বললাম যে করবেন সাপোজ। তো এটা কিছু দেওয়া লাগবে না, আমি ধরেন হচ্ছে দিলাম এলএমএস প্ল্যাটফর্ম। ওকে, তো এই যে দুইটা প্রজেক্ট আমরা অ্যাড করলাম। আচ্ছা, আর কি কি শিখছি আমরা? অ্যাঙ্কর ট্যাগ গুলো শিখছি। আমরা অ্যাঙ্কর ট্যাগের মেইল, ফোন নাম্বার ইউজ করতে পারি, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করতে পারি। ঠিক আছে, আমরা ইউএল ওয়েল ইউজ করতে পারি, আমি তাহলে এখানে ওয়েল দিতে পারি ইউএল এর জায়গায়। তো যা শিখছি এগুলো আমি জাস্ট ইউজ করার ট্রাই করতেছি। Okay? তো আমরা চাইলে এটাকে আমরা এবিবিআর ইউজ করতে পারি। ঠিক আছে, এবিবিআর, এইচটিএমএল, হাইপারটেক্সট, মার্কআপ, ডান। সেভেন মাউস নেই। ঠিক আছে, এরপর আমরা আর কি কি শিখছি? লাস্টই হচ্ছে আমরা এটা হচ্ছে একটা ছোট কন্ট্যাক্ট করি। ওকে, এরপর আমি রিভিশনে চলে যাবো কি কি শিখছি। কন্ট্যাক্ট ডিটেলস বানাবো, এটা আমি হয়তো বা একটা ইমোজি অ্যাড করে দিলাম। কন্ট্যাক্টের কি আছে দেখি, ফোন নাম্বার, কন্ট্যাক্ট মি, অপশন চলে আসছে। এখানে ধরেন আমরা যা ধরেন কিছু ওএল দিয়ে বা ইউএল দিয়ে কিছু একটা অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল আমি লিস্টের মধ্যে একটা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করলাম। কি ধরেন হচ্ছে আমি বললাম মেইল, মেইল টু, আমাকে মেইল পাঠাবে। ধরেন test@gmail.com, এটা হচ্ছে আমার মেইল, এখানে পাঠাবে test@gmail.com। ওকে, এই কন্ট্যাক্ট মি। তো কন্ট্যাক্ট মি এখানে আমি ওয়ান আসছে সেটা করতে, আমি ওয়েল না দিলেও চলে, আমি আপাতত ওয়েল না দিই। ঠিক আছে, লিস্ট দরকার নেই, আমি ডিরেক্টলি হচ্ছে অ্যাঙ্কর ট্যাগে কাজ করি। কন্ট্যাক্ট মি, আর হচ্ছে এটাকে আমরা আরেকটা অ্যাঙ্কর ট্যাগ দিলাম। ধরেন এটা হচ্ছে টেল, টেল দিয়ে ধরেন 01 সামথিং কিছু নাম্বার হলো। ধরেন এটা প্লাস 880 সেটা নাম্বার হইলো। ওকে, আচ্ছা, তো এটা আমি বিআর দিয়ে দিই, যেটা লাগে আর একটা বিআর দিতে পারে। ওকে, তো কন্ট্যাক্ট মি জিনিসগুলোকে আমি চাইলে ব্লক কোডও রাখতে পারি, ব্লক কোড সেভ। ওকে, নাইস। সো এটা আমরা চাইলে আরেকটা জিনিস এখানে অ্যাড করতে পারি ছোট্ট করে। যাই হোক, আমরা একটা জিনিস শিখে নিই, সেটা হচ্ছে স্প্যান অ্যাড করতে পারি। ঠিক আছে, স্প্যান হচ্ছে অনেকটা সিমিলার। স্প্যান দিয়ে হচ্ছে আমি একটা এক্সট্রা জিনিস অ্যাড করবো, এটা কালার দিতে পারি চাইলে আমরা। স্প্যান হচ্ছে সেম, এখানে আমরা টেক্সট অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল আমি লেখাটা এখানে বসাই দিলাম, কোনো ডিফারেন্স মেক কিন্তু সে করতেছে না। তো আমি স্প্যানে একটা লেখা এক্সট্রা অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার ইমেল। ওকে, আমি এভাবে দিব ইমেল, তাই স্পেস দিতে পারি। সেম ভাবে এই সেম অ্যাঙ্করটা একটা আমি স্প্যানের মধ্যে রাখতে পারি, স্প্যানে বসাই দিলাম। এটাকে বললাম হচ্ছে ফোন নাম্বার। ঠিক আছে, আমি যে এটাকে চাইলে আমি কি এক্সট্রা কালার দিতে পারি, কালার কালার আমি দিতে পারি এভাবে যে স্টাইল কালার রেড, সেই দিই, রেড হয়ে গেছে। রেড দিলাম না, আপনি তারপর আমি এটাকে গ্রিন করে দিলাম। বাকি আছে আমার, এটাকে ধরো স্লেট ব্লু ইউজ করলাম। ওকে, সো এই সেম কপি করে এটাকে এখানে বসাই দিই। আচ্ছা, এই তো, সো আমাদের একটা ছোট্ট সিভি তৈরি হয়ে গেছে। বাট আমি কি করছি, কিছুই না, জাস্ট মাথায় যা ছিল বা যা শিখছি ওইটাকে ইমপ্লিমেন্ট করে আমরা যা করছি একটা আউটকাম আমি রেজাল্ট রেডি করলাম, যে আমরা চাইলে এইচটিএমএল দিয়ে একটা সিভি বা রেজিউমে, হয়তো পারফেক্ট কিছু হয় মানে অনেক ক্লোজ আমরা গেছি, অনেক কিছু মিস করে গেছি, ডিটেল হয়নি, বাট কি যা শিখছি ওইটা দিয়ে একটা স্ট্রাকচার লেআউট কিন্তু বানাই ফেলছি। ওকে, আচ্ছা, তো এই পর্যন্ত সবাই, অনেকের কনফিউশন কোয়েশ্চেন থাকতে পারে, আমি আস্তে আস্তে আসতেছি। তো আমি শুরুতে হচ্ছে আমরা কোড, আমরা কিন্তু সবগুলো টপিক কভার করছি, এখানে স্প্যানটা আমি এক্সপ্লেন করবো একটু পরে যদি কোয়েশ্চেন থাকে। আচ্ছা, যাই হোক, তো সবার আগে আজ করছে যে ইমোজি হচ্ছে আমি শর্টকাট ব্যবহার করছি। ম্যাকে হচ্ছে কমান্ড কন্ট্রোল শিফট স্পেস, সরি কমান্ড কন্ট্রোল স্পেস দিলে আসে। আর উইন্ডোজে হচ্ছে উইন্ডোজ কি, যেটা আছে না, ওই যে কি বলে স্কোয়ার বক্সে যে উইন্ডো কি আছে না, উইন্ডো প্লাস হচ্ছে ডট, মানে পিরিয়ড যেটা বলে, এটা দিলে আপনার ইমোজি বক্সটা চলে আসবে উইন্ডোজে। ঠিক আছে, ইমোজি বক্স, ইমোজিগুলো দেখতে ভালো লাগে এই আর কি। আর এটাকে বলে হচ্ছে ম্যাকের জন্য হচ্ছে আমি কি ইউজ করছি, ম্যাকে হচ্ছে, আচ্ছা sorry,
এটা হচ্ছে আমাদের সিএমডি কমান্ড প্লাস হচ্ছে আমার সিটিআরএল প্লাস হচ্ছে স্পেস, এটাই তো। সো ইমোজি বক্স ফর ম্যাক, ইমোজি বক্স ফর উইন্ডোজ। ওকে, দুইটাকে আমি ধরে কমেন্ট করে ফেললাম। কমেন্ট কিভাবে করলাম? কমেন্টের শর্টকাট হচ্ছে সিটিআরএল, মানে কমান্ড প্লাস হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ বা কন্ট্রোল প্লাস ফরওয়ার্ড স্ল্যাশ উইন্ডোজের জন্য। ঠিক আছে, এটা কি জন্য ব্যবহার করছি? এটা হচ্ছে শর্টকাট, কমেন্ট শর্টকাট কন্ট্রোল প্লাস ফরওয়ার্ড স্ল্যাশ। হ্যাঁ, এখন সবাই আপনার ইমোজি ইউজ করতে পারে, দেখতে ভালো লাগতেছে। আচ্ছা, এখন যদি কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন যা আছে আপনারা আস্ক করেন, আমি আপনাদের আনমিউট করার চান্সেস দিচ্ছি, আপনারা আস্ক করতে পারেন। বাট আমি হচ্ছে আপাতত রেকর্ডিংটা অফ করে দিলাম, আমার মনে হয় না রেকর্ডিং দরকার আছে, কারণ আমি কনসেপ্ট সবই ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, তো একজন কোয়েশ্চেন করছেন যে স্প্যান ট্যাগটা কিভাবে কাজ করে, তাই না? হ্যালো। আমরা একটু স্প্যানটা বোঝার ট্রাই করি। ওকে, আমি কোয়েশ্চেন পরে নিয়েছি, আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। আচ্ছা, তো স্প্যান কিভাবে কাজ করে? ধরেন এই যে আমি একটা প্যারাগ্রাফ লিখছি, এখন আমি চাচ্ছি ভাই এই প্যারাগ্রাফের মধ্যে কোনো একটা লেখার এক্সট্রা কালার বসাইতে। তো আমি জানি ভাই এটাকে আমি বোল্ড করতে পারি খুব ইজিলি। কি হবে? এভাবে বি ট্যাগ দিয়ে বোল্ড করতে পারি, সিম্পল। স্ট্রং ট্যাগ দিয়ে আমি ইম্পর্টেন্স কাউন্ট করতে পারি, ইউ দিয়ে আমি আন্ডারলাইন করতে পারি, এগুলো আমরা জানি, তাই না? বা ইটালিক করতে পারি, যেটাই হোক না কেন। বাট আমি চাচ্ছি কি এই স্পেশালটাকে আমি একটু কালার করতে। তো এটা চাইলে আমি, বাট আমি কোনো বোল্ড করতে যাচ্ছি না, আমি চাচ্ছি না সে কোনো ইটালিক হোক, আমি চাচ্ছি না সে কোনো এমফাসাইজ টেক্সট হোক। ঠিক আছে, তো আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি নর্মাল যে অবস্থা আছে, ওই অবস্থায় যাতে সে কি হয়, কালার চেঞ্জ করা যায়। এটা কিভাবে করতে পারি? ওই লেখাটা কপি করলাম, কপি করে স্প্যানের মধ্যে ফেলাবো। স্প্যান কি করে? কোন নতুন লাইন কিন্তু তৈরি করে না, তৈরি করে কোনো গ্যাপ তৈরি করছে, কোনো ডিস্টেন্স তৈরি করছে, কিছু তৈরি করে নাই, জ্যামনাস ওভাবে রেখে দিচ্ছে। এটা কেন ব্যবহার করবো? ওই যে এক্সট্রা যদি কিছু আমি করতে চাই, আমি বললাম এটার মধ্যে আমি এক্সট্রা একটা কালার অ্যাড করবো, স্টাইল দিয়ে কালার দিলাম হচ্ছে ব্লু। ঠিক আছে, হাইলাইট করার জন্য হাইলাইট করে দিলাম ব্লু দিয়ে। বা আমি বলতে পারি এটাকে আমি কালার করতে পারি হচ্ছে গ্রিন দিয়ে, হাইলাইট করতে পারি গ্রিন। বুঝতে পারছিস প্যান্টাগের কাজ কি? সে কোনো নতুন লাইন তৈরি করে, নতুন স্পেসও তৈরি করে না, বাট আপনি কোন একটা লেখাকে, মানে ধরেন একটা এলিমেন্টের ভিতরে কোন একটা স্পেসিফিক কন্টেন্টকে কিছু করতে যাচ্ছেন, হইতে পারে এক্সট্রা স্পেস অ্যাড করবেন, আন্ডারলাইন অ্যাড করবেন, তখন আপনি স্প্যান ব্যবহার করতে পারেন। আমরা বেসিক্যালি স্টাইলের জন্য এটা কাজটা করি, স্প্যানটা নেই স্টাইলের জন্য। স্টাইলই করে দেখালাম যে আমরা যদি স্টাইল দিতে চাই, এও দিতে পারি। ওকে, সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের, আমরা কমেন্টগুলো ক্লিন করে ফেলি, অ্যাবাউট ইউজার, এরপর হচ্ছে টেকনিক্যাল স্কিলস। ওকে, টেকনিক্যাল স্কিলস, এরপর হচ্ছে আমাদের সফট স্কিলস। অনেক সময় মাথায় আসে না এগুলো, আমরা একটু আপনার নিজের মতো করে সুন্দর করে যা যা করছেন ওগুলো অ্যাড করবেন। প্রজেক্টস, প্রজেক্ট লিখে দিয়েছিলাম, প্রজেক্টস। এরপর হচ্ছে আমাদের কন্ট্যাক্ট। দেখেন আমি কিন্তু গুছাই কাজ করা ট্রাই করতেছি, যতটুকু পারতেছি আর কি। ঠিক আছে, প্রজেক্টস আমি স্পেস দিব যাতে আমাদের করতে সুবিধা হয়, যাতে যে কেউ কোড করলে বুঝতে পারে আমরা করতেছি এটা কি। ওকে, তাহলে আমরা এগুলোকে আর একটু বেটার ভাবে হ্যান্ডেল করতে পারি, বাট যাই হোক মোটামুটি আপাতত চলবে। ঠিক আছে, নর্মালি যদি আমরা একটু বড় করে দেখি। ঠিক আছে, ও আরেকটা জিনিস শিখাই দিই আপনাদেরকে। যখন আমি যে এখন যে কোড দেখেন র্যাপ করতেছি না, আমার কিন্তু কোড নিচে নিচে আসতেছে অনেক ক্ষেত্রে। কেমন হবে জানেন? অনেক ক্ষেত্রে দেখুন যেভাবে মানে স্টলিং চলে আসছে, তাই না? এটা কিভাবে ফিক্স করবো? এটাকে ফিক্স করার জন্য অল্ট জেড চাপ দিলে এই যে র্যাপিং র্যাপিং চলে আসবে। এখন র্যাপ হয়ে গেছে, এখন স্ক্রলিং আর আসবে না, না হলে এরকম স্ক্রলিং আসতে পারে। এটাকে অফ করার জন্য কি করব? অল্ট জেড। তাহলে এখন দেখেন যেভাবে সেভাবে র্যাপ হবে, কোনো স্ক্রলিং কিন্তু আসতেছে না। দেখছেন? সেটাকে বলা হচ্ছে র্যাপ করা। র্যাপ কি হবে? করবো অল্ট জেড দিয়ে, প্লাস হচ্ছে জেড, এটাকে র্যাপ করার জন্য। ওকে, ওকে, তো অল্ট জেড দিয়ে আমরা র্যাপ শিখলাম। আর কিছু বাকি আছে, প্রজেক্টস, সফট স্কিলস, টেকনিক্যাল স্কিলস, অ্যাবাউট ইউজার, ইউজার ইমেজ, ইউজার ইনফো, অ্যাবাউট ইউজার,
এগুলো নিজের মতো করে একটু আপনারা করে ফেলবেন। আচ্ছা, আরেকটা জিনিস করতে পারি, যদি কেউ ডেট অফ বার্থ বা কিছু অ্যাড করতে চান ইন কেস, সেটাও আপনারা চাইলে অ্যাড করতে পারেন। ফর এক্সাম্পল ধরেন আপনি এখানে কন্ট্যাক্ট ডিটেলস এর মধ্যে বা অ্যাবাউট এর মধ্যে ডেট অফ বার্থ অ্যাড করবেন সাপোজ। তো আমরা যা শিখছি না ডেট অফ বার্থ অ্যাড করার জন্য অপশন, তো এটা যেটা আমরা করতে পারি, এখানে একটা প্যারাগ্রাফ অ্যাড করলাম, প্যারাগ্রাফ, আচ্ছা হেডিং অ্যাড করি, মানে H5 দিয়ে অ্যাড করলাম, H2O, আচ্ছা H2O না সরি। সো আমি ধরেন হচ্ছে ধরেন ডেট অফ বার্থ অ্যাড করবো, ঠিক আছে, ডিওবি, ডিওবি মানে ডেট অফ বার্থ। তো এটা ধরেন হচ্ছে 12 jan কিছু একটা, যদি আমার অরিজিনাল না, ধরেন হচ্ছে 1994 কিছু একটা দিলে, এটা যে দিয়েছিলাম যে 12 তো উপরে যাবে, এটার জন্য আমরা মানে সুপার স্ক্রিপ্ট ইউজ করতে পারি। এখন দেখি, কারণ এখন একটা কাজ তো হবে না, ঠিক আছে, সুপার স্ক্রিপ্ট ইউজ করতে পারি, রাইট, এক্স্যাক্টলি। আর নিচের জন্য কিছু আছে আপাতত, আমাদের নিচে মনে হয় কোনো কাজ নেই, আমরা সাবস্ক্রিপ্ট অ্যাড করবো, বাট সুপার স্ক্রিপ্ট দিয়ে আমাদের ডেট অফ বার্থ অ্যাড করে ফেললাম। ওকে, তো এইভাবে জাস্ট আমি ইমপ্লিমেন্ট করার ট্রাই করছি যা আমরা শিখছি। ওকে, এটা কিন্তু ছোট একটা প্রজেক্ট হয়ে গেলো আমরা কেন। এখন চাইলে আমরা কিন্তু এইচটিএমএল দিয়ে আমরা নিজেদের ব্যাপারে একটা সুন্দর নিজের ছবি দিয়ে, নিজের নাম দিয়ে, নিজের টাইটেল দিয়ে একটা নিজের ব্যাপারে লিখে সুন্দর একটা এভাবে করি রেজুমি তৈরি করতে পারি, তাই না? মানে আমার যাদের স্কিল আছে, সফট স্কিলস, টেকনিক্যাল স্কিলস, আমার যাদের প্রজেক্ট আছে, বা আপনার চাইলে এখানে প্রজেক্টের জায়গায় ইউজ করতে পারেন কি, তো আমি প্রজেক্ট ইউজ করছি না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, প্রজেক্ট ইউজ করছি তো, তা আপনার যে এক্সপিরিয়েন্স ব্যবহার করতে পারেন, বা হচ্ছে এটাকে আপনার বলতে পারেন হচ্ছে এডুকেশন, এডুকেশন দিয়ে এখানে নাম দিবেন হচ্ছে এডুকেশন, এডুকেশনকে কি দিলেন, এখন ধরেন আপনি এইচএসসি কত পাইছেন, কোত্থেকে পড়ছেন, এগুলো আপনি অ্যাড করতে পারেন নিজের মতো করে, ঠিক আছে। তো আপনি এখানে এইচএসসি দিলেন, এখানে আপনি হয়তো এসএসসি দিলেন, বা গ্রাজুয়েশন করতে করছেন, কি নিয়ে করছেন, কোন ইউনিভার্সিটি থেকে করছেন, কোন স্কুল থেকে করছেন, ঠিক আছে, এইচএসসি, এসএসসি, আর কি আছে এখানে ধরেন হচ্ছে আপনার বিএসসি করতে করছেন, বিএসসি আপনি করছেন, বিএসসি ইন সুই, দেন আমি সফটওয়্যার দিয়ে করছি, সুই মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আর কি। তো আমি জাস্ট হচ্ছে এইভাবে আপনারা নিজেদের জিনিসগুলো দিতে পারেন, বাট দেখতে কিন্তু এখন অনেক বেটার লাগতেছে, right? মানে যা শিখছি ওটাকে ইমপ্লিমেন্ট করে কিছুটা করার আমরা ট্রাই করছি, উইচ লুকস গুড। যাই হোক, তো এখন যদি কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকে আস্ক করতে পারেন, আমি রেকর্ডিংটা অফ করবো। তো অ্যাসাইনমেন্ট আমরা কিভাবে সাবমিট করবো, তাই না, তা আমাদের অনেক কনফিউশন থাকে। তো আমরা সবার আগে যেটা করব, এই যে কাজগুলো করতেছি এটা তো রিয়েল টাইম একটা প্রজেক্ট আমাদের ফোল্ডারের মধ্যে অলরেডি আছে, তাই না? তো এই ফাইলটা ধরে, ধরেন এই ফাইলের মধ্যে আমার কোডগুলো করা হয়েছে, এই ফাইলটা ধরে আমি ক্লাসরুমে আপলোড করে দিব, একটা জিনিস আপলোড করলাম, সেকেন্ড টাইম আরেকটা কাজ করব, একটা আপলোড করার পরে আরেকটা স্ক্রিনশট আপলোড করবে, আপনি সেম টাইমে ক্লাসরুমে অনেক কিছু আপলোড করতে পারবো। ওকে, আচ্ছা, তো এইটার স্ক্রিনশট কিভাবে নিব, এক্সটেনশন নামে কিছু একটা আছে, অসাম স্ক্রিনশট, বা আরেকটা মনে হয় এটা সুপার স্ন্যাপশট বা ফায়ার শট, অনেক কিছু আছে, ঠিক আছে, আর টেক ওয়েব পেজ স্ক্রিনশট। আমি যদি বলি অনেকগুলো অপশন আছে, একটা হচ্ছে যে টেক ওয়েব পেজ মানে ফায়ার শট বেসিক্যালি এক্সটেনশন, আরেকটা হচ্ছে অসাম স্ক্রিনশট এক্সটেনশন। সো আপনারা এই এক্সটেনশন ইউজ করতে আচ্ছা পারেন। ভাই, হ্যাঁ বলেন। লোগো শিট এর চেপেও তো উইন্ডোজে স্ক্রিনশট হয়। হ্যাঁ অনেকে হয়, তাও আমি একটু দেখাই দিই, ঠিক আছে। আচ্ছা, হুম। ওকে, সো দেখেন, যদি ইন কেস কেউ উইন্ডোতে ডিফল্ট স্ক্রিনশট নিতে পারেন, নেন, কোনো সমস্যা নেই, বাট ইন কেস যদি কেউ ব্রাউজার এক্সটেনশন নিতে চান ইউজ করে, তাহলে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপনার ফায়ার শট, অথবা হচ্ছে অসাম স্ক্রিনশট। জাস্ট কিছুই না, ক্লিক করে অ্যাড টু ক্রোম দিলে এটা এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, এই যে অ্যাড টু ক্রোম দিলে অ্যাড, এটা রিমুভ ফ্রম ক্রোম কেন, আমার এখানে অ্যাড করার আছে এই জন্য, এখানে অ্যাড টু ক্রোম আসবে, এটা ক্লিক করলে অ্যাড হয়ে যাবে, অ্যাড করলে এটা এখানে দেখা যাবে, এই যে, ঠিক আছে, এখানে আপনি পিন করতে পারেন অথবা আনপিন করতে পারেন, আনপিন করে চলে যাবে, পিন করলে চলে আসবে, চলে আসছে। এখন এটা চাপ দিলে স্ক্রিনশট নিতে পারবেন, কি হবে, চাপ দিলাম, আচ্ছা এটা আবার একটা অ্যাড দেখাবে, সমস্যা নেই, আবার আসলাম, আসার পর আবার চাপ দিলাম, এখানে দেখেন যে ক্যাপচার এন্টায়ার পেজ, এন্টায়ার মানে পুরো পেজ স্ক্রিনশট নিবে। যদি ক্লিক করি যে ক্যাপচার এন্টায়ার পেজ, তাহলে কি হয় দেখেন, পুরো পেজের স্ক্রিনশট নিয়ে নিচ্ছেন একটা, দেখছেন, স্ক্রল করে সে কিন্তু নিজে পুরো মধ্যে পুরো পেজের স্ক্রিনশট নিয়ে নিচ্ছে। এটাকে আপনারা দিবেন সেভ এজ ইমেজ, ধরে আপলোড করে দিবেন। ওকে,
তো যদি ইন কেস কারো কোনো মানে ইস্যুস হয়, তাহলে আপনারা কি করতে পারেন, শর্টকাটে ইস্যু হইলে তখন আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, অনেকের দেখা বিভিন্ন টাইপের ইস্যু হয়। তো আপনারা চাইলে ফায়ার শট একটা এক্সটেনশন আছে, ইউজ করতে পারেন। অথবা ডিফল্ট উইন্ডোজ ম্যাকের ক্ষেত্রে হচ্ছে কমান্ড শিফট 3 4 দিলে স্ক্রিনশট নাও আছে। উইন্ডোজের ক্ষেত্রে আপনারা চাইলে বলে দিতে পারেন। আবার স্নিপিং টুল একটা আছে, এটাও নিয়ে ইউজ করতে পারেন আপনারা। এটা হচ্ছে উইন্ডোজে ডাউনলোড করে ফেলবেন। ঠিক আছে, স্নিপিং টুল, এটা দিয়ে স্ক্রিনশট নেওয়া যায়। যদি অনেক কিছু কঠিন মনে হয়, তাহলে আপনারা এক্সটেনশন দিয়ে নিতে পারেন। যে ফায়ার এক্সটেনশন আছে একটা, যেটা মাত্র দেখালাম, যেটা ইউজ করতেছি, এটা আপনারা দিয়ে স্ক্রিনশট নিতে পারেন। ওকে, জাস্ট কিছুই না, ক্লিক করে এন্টায়ার পেজ, তাহলে পুরো পেজে স্ক্রিনশট আমরা দিয়ে দিবে। দেওয়ার পর সেভ এজ ইমেজ দিলে পুরাটা সেভ হয়ে যাবে। এই যে সেভ হয়ে গেছে, আমি যেন ওপেন করি, এই যে ওপেন হয়ে গেছে। এই যে, ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন।